আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। শিফট শিক্ষার্থী বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমাকে দেখা যাচ্ছে কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা, ভয়েস ক্লিয়ার কিনা কমেন্ট করে জানিয়ে দিন প্লিজ। দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করুন প্লিজ। আপনারা দেখতে পাচ্ছেন কিনা, সাউন্ড ঠিক আছে কিনা? হ্যালো মাইকেল মধুসূদন দত্ত, আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ ক্লাস পড়বো। হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ ক্লাস আছে আজকের ক্লাসটি। আপনারা সবাই ক্লাসটি করুন। সবাইকে মেনশন করে দিলেও তো হয়। কেমন আছেন সবাই? নেট প্রবলেম হচ্ছে কার? আমার এখানে নেট প্রবলেম হচ্ছে? আমার এখানে নেট ঠিক আছে? রাজিয়া সুলতান, আপনার এখানে নেট প্রবলেম হচ্ছে কিনা? ফয়সাল রহমান বলছেন আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ভালো আছি। শিহাব চৌধুরী বলছেন অল ওকে, রেডি স্যার। স্যার এস এ রুমি বলেছেন জি স্যার, ক্লিয়ার। ফয়সাল রহমান বলছেন আমি ভাবছি শুধু, আরে আমার সমস্যা আপু, নেটওয়ার্কের প্রবলেম এখানে নাই। এখানে নেটওয়ার্কের প্রবলেমটা নাই। আপনাদের এখানে কি প্রবলেম হচ্ছে কি না? ওকে, আমরা আসলে কজন 20 জন জয়েন করেছি। ঠিক আছে, আমরা শুরু করি। আমরা আজকে পড়বো হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত, বাংলা সাহিত্যের আধুনিকতার জনক, বাংলা কবিতার জনক, বাংলা আধুনিক কবিতার জনক, বাংলা প্রহসনের জনক, বাংলা নাটকের জনক, বাংলা ট্র্যাজেডির জনক, বাংলা মহাকাব্যের জনক, বাংলা অমিত্রাকর ছন্দের জনক, বাংলা আধুনিক নাটকের জনক, এরকম যা আছে সমস্ত কিছুর জনক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। শুধু বাদ হচ্ছে তিনি গল্পের জনক না। আমরা যদি বলি যে মাইকেল মধুসূদন দত্ত কিসে না, গল্প, উপন্যাস, প্রবন্ধ এই কটা বাদ দিলে সব কিছুর জনক হচ্ছে কে? মাইকেল মধুসূদন দত্ত। 1801 থেকে আমাদের আধুনিক যুগ গণনা করা হলেও সত্যিকার অর্থে আমাদের আধুনিকতা এসেছে 1860 খ্রিস্টাব্দে মাইকেল মধুসূদন দত্তের কাব্যের মধ্য দিয়ে। এবং যথার্থ আধুনিকতা যদি বলি তাহলে 1861 খ্রিস্টাব্দে মেঘনাদ বধ কাব্যের প্রকাশের মধ্য দিয়ে বাংলা সাহিত্যের প্রথম মানে সত্যিকারের আধুনিকতা এসেছে। ঠিক আছে, তো এই মাইকেল মধুসূদন দত্ত আমরা আজকে পড়বো। মাইকেল মধুসূদন দত্ত পড়বো, তিনি কেন আধুনিক, আধুনিকতার বৈশিষ্ট্য কী। প্রথম কথা হচ্ছে আধুনিক কেন বলবো, কেন আধুনিকতা কি মানে মন চাইছে যে কারো যে 650 থেকে 1200 পর্যন্ত প্রাচীন, 1201 থেকে 1800 পর্যন্ত হচ্ছে মধ্য, এবং 1801 থেকে বর্তমান পর্যন্ত আধুনিক, মানে মন চাইলেও আর এরকম লিখে দিয়েছে এরকম কি? নাকি আধুনিক যুগে অনেক দালান কোঠা হয়েছে, অনেক রাস্তাঘাট হয়েছে, অনেক উন্নয়ন হয়েছে, বিজ্ঞানের আবিষ্কার হয়েছে, এই জন্য কি আধুনিকতা? আসলে আধুনিকতা কেন বলা হয়? আধুনিকতা, প্রথম কথা মনে রাখতে হবে, আধুনিকতা হচ্ছে মানসিক বিষয়, মেন্টাল একটা বিষয়, বিশ্বাসের একটা বিষয়, প্রত্যয়ের একটা বিষয়। আপনি কি বিলিভ করছেন, আপনার আইডিওলজি কি, আপনার দর্শনটা কি, আপনার চিন্তাটা কি, এইটা হচ্ছে আধুনিকতা। দেখেন বর্তমান সময়ে, অর্থাৎ এই যে আজকে এখানে বসে যদি কেউ তার চিন্তা যদি ঠিক না থাকে তাহলে সে আধুনিক মানুষ না, সে মধ্যযুগীয়। তাহলে আমাদের আধুনিকতার যে বৈশিষ্ট্যগুলো আছে আমরা পড়েছিলাম, মনে হয় কোথাও বলেছিলাম। প্রথম কথা হচ্ছে আধুনিকতার 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মানবতাবাদ। মানবতাবাদ অর্থাৎ সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে মানুষকে গুরুত্ব দেয়া। ধর্ম, বর্ণ, লিঙ্গ,
বাদ দিয়ে নির্বিশেষে সকল মানুষকে তার মর্যাদা দেওয়াটা হচ্ছে আধুনিকতার প্রথম বৈশিষ্ট্য। তারপরে আধুনিকতার যে বৈশিষ্ট্য হচ্ছে সেটা হতে আমরা বলতে পারি দেশপ্রেম, কি বলতে পারি, দেশপ্রেম বা জাতীয়তাবোধ। আমি গত কোনো একটা ক্লাসে বলেছিলাম যে সিরাজদৌল্লা তিনি যে পরাজিত হয়েছিলেন এটা বলা হচ্ছে মীর জাফরের বিশ্বাসঘাতকতার কারণে। এটা তো সবাই জানি, ইতিহাসে এই ব্যাপারটা আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু এটাই কি একমাত্র কারণ? তার চাইতে বড় কারণ ছিল ওই সময়ের মানুষ ছিল পরাধীন না, ওই সময় মানুষ ছিল মধ্যযুগীয়, তাদের মানসিকতা আধুনিকতা ছিল না, আধুনিক ছিল না। তারা এই দেশটা যে তাদের, এই দেশটা যে আমাদের, অন্য বাইরের লোক এসে দেশটা দখল করে নিয়ে যাচ্ছে, এই যে চিন্তা, এই চিন্তাটা কিন্তু ওই সময়ের মানুষের মধ্যে ছিল না। অর্থাৎ মানুষের মধ্যে দেশপ্রেম, জাতীয়তাবোধের ব্যাপারটি ছিল না। আপনারা যদি গ্ল্যাডিয়েটর মুভি দেখেন, গ্ল্যাডিয়েটর মুভিতে আপনারা দেখবেন, গ্ল্যাডিয়েটর নামে একটা মুভি আছে, তো সেই মুভিতে দেখবেন যে গ্ল্যাডিয়েটরের দুইজন যোদ্ধাকে তারা করে দেয়, মানে যুদ্ধ লাগিয়ে দেয়। বিশেষ করে একটা স্টেডিয়াম থাকে, স্টেডিয়ামের মাঝখানে দুইজন গ্ল্যাডিয়েটর তারা সম্মুখ যুদ্ধ করে, দুজনের হাতে অস্ত্র থাকে এবং যতক্ষণ পর্যন্ত একজন মারা না যাবে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ চলবে। এবং ওই যে আছে স্টেডিয়াম আছে, স্টেডিয়ামে বসে মানুষ এই খেলাগুলো দেখছে, খেলা বলতে দুইজনের যুদ্ধ দেখছে। এবং একজন যখন আরেকজনকে পরাজিত করে ফেলে, তখন যখন তার বুকের মধ্যে অস্ত্র ঢুকিয়ে দেবে, তলোয়ার ঢুকিয়ে দেবে, তখন বলছে কিল হিম, কিল হিম, কিল হিম, ধ্বনি দিচ্ছে, স্লোগান দিচ্ছে, কিল হিম, কিল হিম, কিল হিম। এই বর্তমান সময়ে এসে আপনি কিন্তু কখনই একজনকে কি বলবেন না, কিল হিম, কিল হিম বা কিল হার কখনই বলবেন না, সে যত বড় অপরাধী হোক। অর্থাৎ এই যে আমাদের ভিতরে যে এই যে সংবেদনশীল চিন্তা, এই যে মানুষের প্রতি যে এই যে টান, এটা হচ্ছে মানবতাবোধ। তাহলে এই যার মধ্যে মানবতাবোধ আছে তিনি একজন আধুনিক মানুষ। যার মধ্যে দেশপ্রেম আছে, জাতীয়তাবোধটা আছে, যে আমার এই জাতি, বাংলাদেশ যখন ক্রিকেটে দেখা গেছে পাকিস্তানের সাথে ইন্ডিয়ার সাথে 1 রানে 2 রানে হেরে যাচ্ছে, আমরা কান্না করে দিচ্ছি, এটা আমাদের দেশপ্রেম থেকে, আমাদের জাতীয়তাবোধ থেকে আসছে। যখন বন্যায় সব ভেসে গেল, এবং কেন ভেসে গেলো, এরকম হুট করে এরকম আকস্মিক বন্যার কারণ হচ্ছে কি, মানে উজান থেকে ঢল নেমে আসা এবং ইন্ডিয়ার যে বাঁধগুলো আছে, যে ড্যামগুলো আছে, সেগুলো একেবারে খুলে দিয়েছে। নিয়মটা হচ্ছে ড্যাম যদি কেউ খুলতে পারবে অবশ্যই, কিন্তু সেটা আগে থেকে জানানো এবং অল্প অল্প করে খোলা, যাতে হুট করে এসে মানে লোকালয়ে পানি ঢুকে না যায়। কিন্তু ইন্ডিয়া সেই কাজটি করেনি এবং এটা রাজনৈতিক কারণে করেনি, সেটা আপনারা জানেন। তো এই যে সকল মানুষের প্রতি আমাদের যে প্রেম, আমরা যে মাঠে নেমে গেছি, সবার জন্য আমরা হেল্প করার চেষ্টা করছি, এই যে আমরা আমাদের দেশকে রক্ষার জন্য আমরা যা ইচ্ছা তাই করার চিন্তা করছি, এই ব্যাপারটা, কিংবা আগস্ট বিপ্লব কিংবা জুলাই বিপ্লবের কথা যেটা বলছে, এখানকার বিষয়গুলো এই জাতীয়তাবোধ বা দেশপ্রেম থেকে এসেছে। তারপর হচ্ছে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, অর্থাৎ একজন ব্যক্তি তার নিজের একটা আইডেন্টিটি থাকবে, তার নিজের কি থাকবে, আইডেন্টিটি থাকবে, সে স্থান দখল করবে, তার আলাদা একটা মর্যাদা আছে এবং তাকে স্বীকৃতি দিতে হবে। কি দিতে হবে? তাকে স্বীকৃতি দিতে হবে যে তার নাম রহিম, তার নাম করিম, তার এইটা পছন্দ অপছন্দ, সে স্থান দখল করেছে, তারও একটা মতামতের ব্যাপার আছে। এটা যখন এই ব্যক্তিকে যখন স্বীকৃতি দেওয়া হবে, প্রত্যেকটা লোক স্বতন্ত্র মানে আলাদা, প্রত্যেকটাই আলাদা। কোনো একটা লোকের অপরাধের কারণে পুরো গোষ্ঠীকে দোষারোপ করা যাবে না, পুরো গোষ্ঠীকে মেরে ফেলা যাবে না। এই ব্যাপার থেকে যখন বেরিয়ে এলো বা বেরিয়ে আসবে, মানুষ ভাববে, তাকে বলা হবে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ। তো ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের ব্যাপারটা বা ব্যক্তিকে গুরুত্ব দেওয়া, ব্যক্তিটাকে তুলে ধরা, এই ব্যাপারটা মধ্যযুগে কিন্তু ছিল না। মানুষের মধ্যে মানুষের কোনো নাম ছিল না। ধরুন কোনো একটা দল করেছে, অপরাধ করেছে, পুরো দলের মানুষ সবাইকে মেরে ফেলছে। তো এটার কেন হয়েছিল? ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ ছিল না। অর্থাৎ ভালো হোক মন্দ হোক, দায়টি যে ব্যক্তির, এই ব্যাপারটা ছিল না। তারপরে যেটা ছিল না, নারী মুক্তি। নারীদেরকে মনে করা হতো নারীরা হচ্ছে শয্যাসঙ্গী, নারীরা হচ্ছে যৌন দাসী, তাদের একটাই কাজ বাচ্চা উৎপাদন করা এবং পুরুষের শয্যাসঙ্গী হওয়া। নারীদেরকে কেনা বেচা যায় টাকা দিয়ে, নারীরা হচ্ছে পণ্য, ভোগ্য পণ্য পুরুষের। তো এরকম চিন্তা ছিল মধ্যযুগে এবং প্রাচীন যুগে।
এবং নারীর যে সৌন্দর্য, তার দেহগত যে সৌন্দর্য, এগুলোকে খুব নগ্নভাবে, অশ্লীলভাবে, খুব বিচ্ছিরিভাবে উপস্থাপন করা হতো। এতে নারীদেরকে পদে পদে অমর্যাদা করা হতো। এবং নারীর মধ্যযুগের কাব্য যদি দেখেন, আলাওলের কাব্য পদ্মাবতী যদি দেখেন, সেখানে দেখবেন যে পদ্মাবতীর যে রূপের বর্ণনা দিচ্ছে, পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত বর্ণনা দিচ্ছে, এবং তার পদ্মাবতীর স্পর্শকাতর নারীর অঙ্গ যেগুলো আছে, এইগুলোকে এতভাবে মানে করছে, বর্ণনা করছে যে এটা বর্তমান সময়ে করলে ব্যাপক অশ্লীল হবে, এবং এটা কখনো আধুনিকতার বা সুস্থ মানুষের পরিচয় নয়। এই জন্য ওইসব কাব্যকে আমরা বলছি মধ্যযুগীয় কাব্য। তারপরে দেখেন মুক্তভোগী, মুক্তভাবে চিন্তা করা, মুক্ত বুদ্ধি। তো এই মুক্তভাবে চিন্তা করা, মানুষ মুক্তভাবে চিন্তা করতে পারতো না। মানুষ সব কিছুর কেন্দ্রবিন্দু ছিল ধর্ম, সব কিছুর কেন্দ্রবিন্দু ধর্ম, যাই ঘটুক না কেন ধর্ম 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 ধর্ম, এটার বাইরে গিয়ে মানুষ কখনোই চিন্তা করতে পারতো না। তো এই যে এই চিন্তা, এই ব্যাপারগুলো আছে, অর্থাৎ এই যে ধর্মীয় দৃষ্টিকোণ, ধর্মীয় ব্যাপারগুলো আছে, সব কিছুর মধ্যে ধর্ম নিয়ে আসা, এবং এই যে মানবতা বোধ না থাকা, দেশপ্রেম জাতীয়তা বোধ না থাকা, ব্যক্তি স্বাতন্ত্র্য বোধ না থাকা, নারী মুক্তি না থাকা, মুক্ত বুদ্ধির কথা যদি না থাকা, মৌলিকতা না থাকা, মৌলিক চিন্তার কথা না থাকা, বিজ্ঞান মনস্ক এই ব্যাপারগুলো যে না থাকা, এইগুলি হচ্ছে মধ্যযুগীয় ব্যাপার। তো আমরা দেখেছি যে একেবারে সেই যোগসন্ধিকরের কবি, যে নাম কি ওনার, যোগসন্ধিকরের কবির নাম হচ্ছে ঈশ্বরগুপ্ত। সেই ঈশ্বরগুপ্ত পর্যন্ত কি করেছেন, ওই সময় পর্যন্ত আমরা দেখেছি যে বাংলা সাহিত্যের মধ্যে এই মধ্যযুগীয় চিন্তা ছিল। তো এই মধ্যযুগীয় চিন্তা থেকে বের হয়ে এসে সবার আগে যিনি তার কাব্যের মধ্যে মানবতা বোধ, দেশপ্রেম বা জাতীয়তা বোধ, এবং এই ব্যক্তি স্বাতন্ত্র্য বোধ বা নারী মুক্তি কিংবা মুক্ত বুদ্ধির এই ব্যাপারগুলো যিনি আমদানি করেছেন, যিনি প্রয়োগ করেছেন, তিনি হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত। এবং তিনি হুট করে কেন করতে পারলেন এবং আগে তারা কেন করতে পারলেন না, আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে মাইকেল মধুসূদন দত্ত খুবই একজন কি বলে মেধাবী মানুষ ছিলেন। তিনি এরকম ছিলেন যে তিনি সকালবেলা 2 ঘন্টা বাংলা পড়তেন, 2 ঘন্টা উর্দু পড়তেন, 2 ঘন্টা ইংরেজি পড়তেন, 2 ঘন্টা ফার্সি পড়তেন। এরকমভাবে তিনি 2 ঘন্টা 13 থেকে 14টি ভাষা শিখেছিলেন। এবং তার বাবা ছিলেন একজন জমিদার। তো তিনি একেবারে ইংরেজি যেসব সাহিত্য আছে, তিনি এই ইংরেজি সাহিত্যে শিক্ষিত হতে চেয়েছিলেন এবং শিক্ষিত হয়েছিলেন, এবং তিনি ভেবেছিলেন তিনি এরকম মানে ইউরোপ আমেরিকার যেসব বড় বড় সাহিত্যিক, সেসব বড় বড় সাহিত্যিক হবেন। তো এই শেক্সপিয়রের মতো বড় সাহিত্যিক হবেন, শেলি, কিটস, ডব্লিউ.বি. ইয়েটস এদের মতো বড় বড় সাহিত্যিক হবেন, বা তারও আগে বোদলেয়ার এদের মতো সাহিত্যিক হবেন, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তো আরেকটু পরে, তো এদের মতো হবেন আর কি। তো কিন্তু তিনি আসলে সেটি পারেননি, যে কারণে তিনি প্রথম দিকে বাংলা ভাষাটাকেও তিনি কিন্তু ঘৃণা করতেন। বাংলা ভাষাকে বলতেন যে বেঙ্গল ইজ দ্য ফিশারম্যানস ল্যাঙ্গুয়েজ, বাংলাটা হচ্ছে জেলেদের ভাষা। হ্যাঁ, তিনি ইংরেজি ভাষার ভিতর অতিমাত্রায় প্রেম ছিল। তো বাংলা ভাষায় তিনি অতটা পছন্দ না করলেও তিনি বাংলা ভাষায় সাহিত্য চর্চা করেন। অনেকেই মনে করেন এখানে যে মাইকেল মধুসূদন দত্ত সম্ভবত যে তিনি বিদেশে গিয়ে ইংরেজি ভাষায় সাহিত্য চর্চা করেছেন, না, একেবারেই ভুল। মধুসূদন যা হওয়ার দরকার সব এই ভারতবর্ষে মাদ্রাজ বা কলকাতায় থাকতে তিনি হয়ে গেছেন। যা কিছু হওয়ার যত কিছু লেখার হয়ে গেছেন, শেষ দিকে গিয়ে তিনি সেই ব্যারিস্টারি পড়ার জন্য, আইন পড়ার জন্য তিনি ইংল্যান্ড গিয়েছিলেন। ইংল্যান্ড থেকে তিনি ফ্রান্সে গিয়েছিলেন। ওখানে যাওয়ার পরে তিনি ওখান থেকে ওই কি বলে যে পেত্রাক এবং শেক্সপিয়র থেকে তিনি কি বলে ওটাকে সনেটের অভিজ্ঞতা নিলেন, এবং ওখানে বসে তিনি সনেট লিখেছিলেন। কিন্তু সনেট লেখার আগে তিনি তার মহাকাব্য টাব্য যা আছে সমস্ত কিছু, এবং ইংরেজি ক্যাপ্টিভ লেডি থেকে শুরু করে সমস্ত কিছু তিনি আগে এখানে বসে লিখে ফেলেছিলেন। এবং এইখানে বসে যখন তিনি লেখেন, তখন তিনি কিন্তু একজন ইংরেজকে দেখিয়েছিলেন যে এই যে ক্যাপ্টিভ লেডি এটা আমি লিখেছি। তখন সেই ইংরেজ যে ভদ্রলোক, তিনি পরামর্শ দিয়েছিলেন যে মধুসূদন দত্ত, তুমি বাংলায় সাহিত্য চর্চা করো। তো এই হলো ব্যাপার। তো আমরা মোটামুটি মাইকেল মধুসূদন দত্ত তখন তিনি তার সাহিত্যে যে কাজগুলো করেছেন, যে তার আগের সাহিত্যটা ছিল পুরাণ কেন্দ্রিক। কোন পুরাণ? হিন্দু ধর্ম কেন্দ্রিক। তিনিও এই পুরাণটাকে তিনি বাদ দেন নাই। তাহলে তিনি যদি পুরাণকে বাদ না দেন, ধর্মকে তিনি যদি বাদ না দেন, তাহলে তিনি কিভাবে আধুনিক হলেন? তিনি হচ্ছে রিফর্ম করেছেন, রিকনস্ট্রাকশন করেছেন। অর্থাৎ এই যে পুরাণ, ধরেন
রামায়ণের কাহিনী কিন্তু আমি আপনাদের গত ক্লাসে, আগের ক্লাসে সম্ভবত পড়িয়েছি, না তার আগে অনুবাদের মধ্যে পড়িয়েছিলাম। রামায়ণের কাহিনী আমি বলেছিলাম যে রামায়ণ এই কাহিনী। তো সেই রামায়ণের মধ্যে কাহিনীতে আমরা দেখলাম যে রাম হচ্ছে নায়ক, রাম এবং লক্ষ্মণ হচ্ছে নায়ক, রাম লক্ষ্মণ হচ্ছে নায়ক, আর রাবণ সে রাবণ হচ্ছে সে ভিলেন। তিনি বলতে মাইকেল মধুসূদন দত্ত এই ব্যাপারটাকে একবারে উল্টিয়ে দিয়েছেন। রামায়ণ থেকে তিনি কাহিনী নিয়েছেন, কিন্তু রামায়ণের যে ঘটনা আছে সেই ঘটনাকে তিনি উল্টিয়ে দিয়েছেন। ঘটনা না, ঠিক চরিত্রগুলোকে উল্টিয়ে দিয়েছেন। যেখানে রাবণ ছিল রাক্ষস, যার 10টা মাথা, ভয়ঙ্কর রাক্ষস হচ্ছে রাবণ, এবং যেখানে যে বিভীষণ হচ্ছে সে একজন ধর্মপুত্রের মতো আচরণ করে, তাকে অনেক সুনাম তার, কারণ সে এই রাবণের পক্ষে ছিল না, নিজের ভাই রাবণের পক্ষে না থেকে সে রামের পক্ষে চলে আসছিল। এটা খুব তাকে খুব প্রশংসা করা হয়েছিল। কিন্তু মাইকেল মধুসূদন দত্ত যেটা করেছেন, সেই রাক্ষস রাবণকে তিনি করেছেন নায়ক, আর রাম এবং লক্ষ্মণ যে দেবতা এদেরকে তিনি তৈরি করে ফেলেছেন একেবারে ভিলেন টাইপের। এবং রাক্ষস যে রাবণ, এই রাক্ষস রাবণকে তিনি এই ভারতবর্ষের প্রতিনিধি করেছেন, এবং রাম এবং লক্ষ্মণকে করেছেন ইংরেজদের প্রতিনিধি। অর্থাৎ ইংরেজরা এসে আমার ভারতবর্ষে কীভাবে দখল করেছে একবার সমুদ্র পাড়ি দিয়ে এসে, ঠিক ওইখানে দেখাচ্ছে যে সমুদ্র পাড়ি দিয়ে এসে রাম এবং লক্ষ্মণ কাকে আক্রমণ করছে, স্বর্ণলঙ্কাতে আক্রমণ করছে, অর্থাৎ লঙ্কাপুরীতে, অর্থাৎ রাবণের রাজ্যে আক্রমণ করছে। এরকম একটা রূপকে একটা ব্যাপার দিয়ে দুইটা চরিত্রগুলোকে একেবারে রিভার্স করে দিয়েছেন। এখন দেখা যাচ্ছে ওই যে রাবণ, এই রাবণের মধ্যে দেশপ্রেম আছে, রাবণের মধ্যে মানবতা বোধ আছে, রাবণের মধ্যে ব্যক্তি স্বাতন্ত্র্য বোধ আছে, রাবণের ওইখানকার যে নারীগুলো আছে, প্রমীলা ওই মেঘনাথের স্ত্রী, ওই নারীর মধ্যে নারী স্বাধীনতা আছে, এবং এই মুক্ত বুদ্ধি বা নতুন করে ভাবার যে ব্যাপারটা আছে, এই সমস্ত আধুনিকতার বৈশিষ্ট্য রাবণ এবং রাবণের পরিবারের মধ্যে আছে, যে বৈশিষ্ট্যগুলো রাম এবং লক্ষ্মণের মধ্যে নাই। তো এইভাবে তিনি একটা ব্যাপক বিপ্লব নিয়ে এসেছিলেন। আমার মনে হয় যে মাইকেল মধুসূদন দত্ত তিনি যদি এখন এগুলো লিখতেন, তাকে ধর্ম অবমাননার কারণেই সম্ভবত তাকে হয় কেউ বোমা মারত। ধরেন ইন্ডিয়ার এখন যেভাবে ইন্ডিয়া বাংলাদেশ বা যেখানে বলেন না কেন যেভাবে ধর্মীয় উগ্র চিন্তা বিকশিত হয়েছে, সেইখানে দেখবেন যে এরকম ধর্ম রিলেটেড যদি কিছু এখন যদি কেউ লিখত, আমার ধারণা মাইকেল মধুসূদন দত্তকে কোনো একজন হিন্দু উগ্রকেও মেরে ফেলত। তাছাড়া মাইকেল মধুসূদন দত্ত তিনি তো হিন্দু ধর্ম ত্যাগ করে 1843 খ্রিস্টাব্দে আমরা জানি তিনি করেছিলেন, কি বলে, খ্রিস্টান হয়েছিলেন। তো এইটা ওই সময় লেখা সম্ভব ছিল, যেটা এখন লেখা সম্ভব নয়। বা নজরুল যেগুলো লিখেছেন, নজরুল যখন আমরা পড়াবো যা লিখেছেন তা এই সময়ে লিখলে কাফের বলে এরকম হয়তো একটা আন্দোলন তৈরি হতো যে যতক্ষণ পর্যন্ত ওই নজরুলের কতল করা না হবে নজরুলকে, বা যতক্ষণ পর্যন্ত তাকে মৃত্যুদণ্ড না হয় ততক্ষণ পর্যন্ত মনে হয় এইটা থামতো না, যদি এখন লেখা হতো। আচ্ছা যাক, আমরা ওইদিকে না যাই। এই হলো ব্যাপার। এই জন্য আমরা মাইকেল মধুসূদন দত্তকে বলছি আধুনিক কবি এবং আধুনিকতার জনক, সমস্ত কিছু তিনি জনক। তিনি এত ব্রিলিয়ান্ট ছিলেন, ওই ইউরোপ এবং আমেরিকার যে সেইসব সাহিত্য আছে সেই সব সাহিত্যের সংস্পর্শে এসে সেসব সাহিত্য তিনি যেহেতু পড়েছেন, দেখেছেন, ওখান থেকে অভিজ্ঞতা নিয়ে, ইউরোপীয় রেনেসাস থেকে অভিজ্ঞতা নিয়ে, রেনেসাস মানে নবজাগরণ, রেনেসাস হচ্ছে নবজাগরণ, এই রেনেসাস আমার বাংলা সাহিত্যে তিনি প্রয়োগ করেছেন, নতুনভাবে জেগে ওঠা। তো তার একটা উপাধি এখান থেকে আসে, যে তার উপাধি হচ্ছে দত্ত কুলোদ্ভব বলা হয়, যেহেতু তিনি দত্ত বংশে জন্মগ্রহণ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত, এই জন্য তাকে দত্ত কুলোদ্ভব কবিও বলা হয়। এটা অনেকবার পরীক্ষায় আসছে যে দত্ত কুলোদ্ভব কবি কে। শ্যামলী যান মুক্ত, আত্মকেন্দ্রিক মনোভাব। এখন কি ঠিক আছে মুক্তা? তো মাইকেল মধুসূদন দত্ত থেকে আমাদের যে একটা ভুল ধারণা থাকে যে মাইকেল মধুসূদন দত্ত সম্ভবত ইউরোপে গিয়ে তিনি হয়েছিলেন, মাইকেল মধুসূদন দত্ত হয়েছিলেন না, তিনি যা হওয়ার বাংলাদেশে থাকতেই হয়ে গিয়েছিলেন। বাংলাদেশ বলতে আমি বোঝাচ্ছি কলকাতা, মাদ্রাস এই অঞ্চলে থাকতেই তিনি হয়ে গিয়েছিলেন যা হওয়ার, তিনি পরে গিয়েছিলেন। ওকে, তো আপনারা যদি ওই আশার ছলনে ভুলিয়ে এই বইটা পড়েন, কিংবা আরও অনেকগুলো রেফারেন্স আছে, সেই রেফারেন্সগুলো যদি পড়েন, সেখান থেকে খুব ভালোভাবে আমাদের মাইকেলের যে জীবনী সেখান থেকে জানা যাবে। হ্যাঁ, মাইকেল মধুসূদনের কবিকৃতি একটা বই আছে। তো আমরা এখানে দেখি আমাদেরকে পরীক্ষা কী আসবে। তারপর হচ্ছে মহাকাব্য, হচ্ছে তার যে মহাকাব্য মেনলি হচ্ছে
এটা মহাকাব্য তো আখ্যান থাকবে, স্বর্গ নরক মর্ত্য বিস্তার থাকবে, স্বাভাবিক ব্যাপার। তার মহাকাব্যর সংখ্যা হচ্ছে 2টা, একটা হচ্ছে মেঘনাদ বধ কাব্য, এটা হচ্ছে 1900 লেখা আছে এখানে, সরি এটা আনফর্চুনেটলি 1900, এখানে 1900 আছে, 1900 এটা 8 হবে, হ্যাঁ 8 হবে, 1900 লেখা অবস্থা, তো আমরা 1900 বলাবান তো। 1861 সালে বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য, এই কথাটা পরীক্ষা আসে যে বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য কি, মেঘনাদ বধ কাব্য। তারপর তিনি আরেকটা মহাকাব্য লিখেছিলেন, এটা তিনি শেষ করে যেতে পারেন না, তার আগে তিনি মৃত্যুবরণ করেছেন, সেটা হচ্ছে মেঘনাদ হেক্টর বধ, এবং এটা ওইভাবে প্রকাশিত হয়েছিল। হেক্টর বধ কাব্যটা, আচ্ছা এখানে যেহেতু সামনে আসছে, হেক্টর বধ নিয়ে আমি আর পরে আলোচনা করব, যে তার 2টা মহাকাব্য ছিল, একটা হচ্ছে মেঘনাদ বধ কাব্য, আর একটা হচ্ছে হেক্টর বধ কাব্য। এবার মেঘনাদ বধ কাব্য নিয়ে আমরা আলোচনা করি। মেঘনাদ বধ কাব্য হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য, এটা আমরা জানি, সার্থক মহাকাব্য। তার আগে যারা লেখার চেষ্টা করেছেন সেসব কাব্য হয়নি। তো এটি কত সালে প্রকাশিত হয়েছিল, এইটা পরীক্ষায় আসে, এটি কত সালে প্রকাশিত হয়েছিল, এবং এটা তার 2য় কাব্যগ্রন্থ। আমরা পরে চলে যাচ্ছি যে এটার কাহিনী রামায়ণ থেকে নেওয়া হয়েছে, আমি অলরেডি বলেছি, এবং এটা উৎসর্গ করা হয়েছিল কাকে, এটা যদিও পরীক্ষায় আসে না, রাজা দিগম্বর মিত্র। এটা স্থায়িত্বকাল 2 দিন 3 রাত, এবং 9টি স্বর্গ আছে। স্বর্গ মানে অধ্যায়, স্বর্গ মানে কি অধ্যায়, কয়টা স্বর্গ আছে, 9টি। এবং প্রধান চরিত্র হচ্ছে রাবণ, মেঘনাদ, প্রমীলা, এই 3টা চরিত্র হচ্ছে রাক্ষস বংশের। দেখেন প্রধান চরিত্র যে 3টা বলি, রাবণ, মেঘনাদ, প্রমীলা, তারপরে বিভীষণের কথা বলি, এটাও রাক্ষস বংশের, রাম এবং লক্ষ্মণ এরা হচ্ছে দেবতা। তো এটা নায়ক রাবণ অথবা মেঘনাদ, এই 2টা নিয়ে যে কোনো একজনের আলোচনা করা থাকে, মানে রাবণ অথবা মেঘনাদ, এই 2টা নিয়ে সবাই আলোচনা করে, এবং এটা নিয়ে একটা দ্বিমত আছে, কেউ বলছেন যে মেঘনাদ, কেউ বলছেন রাবণ। যেহেতু এটার নাম হচ্ছে মেঘনাদ বধ, তাহলে এটা অবশ্যই নায়ক হচ্ছে মেঘনাদ। আবার কেউ বলছেন যে না, এটার নায়ক হচ্ছে রাবণ, অথবা কেউ বলছেন যে কেন্দ্রীয় চরিত্র হচ্ছে রাবণ আর নায়ক হচ্ছে মেঘনাদ, এরকম বলছেন। ট্রাজেডি, এটা হচ্ছে ট্রাজেডি একটা, কার ট্রাজেডি, রাবণের ট্রাজেডি। রাবণের ট্রাজেডিটা কীভাবে আমি আলোচনা করবো, এটা ছন্দ হচ্ছে অমিত্রা করছেন, তো রস হচ্ছে করুণ। কিন্তু এটা শুরুতেই তিনি একটা ঘোষণা দিয়েছিলেন যে গাহিব মা বীর রসে ভাসি মহাগীতি। তিনি প্রথমেই একটা ঘোষণা দিয়েছিলেন যে বীর রসে, কারণ হচ্ছে মহাকাব্যের রসটা হচ্ছে বীর রস, এখানের মধ্যে অনেক বীরত্ব থাকবে, অনেক বীরত্ব গাথা থাকবে, অনেক যুদ্ধ থাকবে, নায়ক খুবই উচ্চবংশীয় এবং তার অনেক বেশি শক্তিমত্তা থাকবে, সে অনেককে যুদ্ধক্ষেত্রে অনেককে হারিয়ে ফেলবে, এরকম ব্যাপার স্যাপার থাকবে, মানে বীরত্ব গাথা থাকবে। কিন্তু আনফর্চুনেটলি এটা বীর রস লিখতে গিয়ে হয়ে গেছে করুণ রস, জীবন দর্শন। এটা জীবন দর্শনটা কি, জীবন দর্শন যে মানুষ ধ্বংস হয়ে যায় কিন্তু পরাজিত হয় না। দ্য ওয়ার্ডম্যান অ্যান্ড দ্য সি নামে একটা উপন্যাস আছে, উপন্যাসটা আপনারা যদি পড়ে থাকবেন, আর্নেস্ট হেমিংওয়ে, এটার জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। তো সেইখানে একটা কথা আছে, এ ম্যান ক্যান বি ডিস্ট্রয়েড বাট নট ডিফিটেড। তো এই যে একজন মানুষ ধ্বংস হয়ে যেতে পারে কিন্তু পরাজিত হয় না, এইটা হচ্ছে এই মেঘনাদ বধ কাব্যের মূল ব্যাপার, যেটা আমরা রাবণের মধ্য দিয়ে দেখতে পাবো। ঠিক আছে, তাহলে আমরা জাস্ট একটু ইগুলো দেখছি, কি বলে, আমি কাব্যটা নিয়ে নিজে আলোচনা করবো, জাস্ট আমি একটু ইটা দেখাচ্ছি, তথ্য সংক্রান্ত ব্যাপারগুলো দেখাচ্ছি। যে কাব্যঋণ, তিনি যে এই মেঘনাদ বধ কাব্যটা লিখেছেন এবং সার্থক হয়েছে, তিনি কিন্তু নিজে থেকে লেখেন নাই, তিনি কিন্তু বিভিন্ন জায়গা থেকে অভিজ্ঞতা নিয়েছেন। এই ভার্জিনের ইনিট, দান্তের ডিভাইন কমেডি, এটা ভার্জিরের না, হ্যাঁ ভার্জিরের ইনিট, দান্তের ডিভাইন কমেডি, হোমারের ইলিয়াড ও মিল্টনের প্যারাডাইস লস্ট। ব্যাপারটা হচ্ছে অনেকটা, তিনি যেহেতু ওই বিদেশি যেসব ইংরেজ যেসব সাহিত্যিক ছিলেন তাদের দ্বারা প্রভাবিত ছিলেন বা তাদের মতো বড় হতে চেয়েছিলেন, তখন তিনি যখন এই মেঘনাদ বধ কাব্য লিখেন, তার আগে পৃথিবীর অন্যান্য যে মহাকাব্যগুলো আছে, বড় বড় মহাকাব্য, তিনি সেগুলো পড়েছেন। তো মহাকাব্যের একটা ব্যাপারটা হচ্ছে, এটা স্বর্গ থাকবে, এটার মধ্যে স্বর্গ থাকবে, এটা হচ্ছে মর্ত থাকবে, মর্ত মানে পৃথিবী, স্বর্গ মর্ত থাকবে, পাতাল থাকবে, এবং সেই পাতালের মধ্যে দেখবেন যে প্রেতপুরী বা এই নরক, এ ব্যাপার থাকবে, নরক থাকবে।
স্বর্গ, মর্ত্য, নরক, পাতাল এইগুলো বিস্তারিত যদি হয় তবে তাকে মহাকাব্য বলা হবে। তাহলে তিনি এই পাতালের বর্ণনা কিংবা নরকের বর্ণনা কিংবা স্বর্গের বর্ণনা কিংবা মর্তের বর্ণনা যদি তিনি এক এক জায়গা থেকে এক এক কাব্য থেকে এক এক অভিজ্ঞতা নিয়েছেন, নিয়ে তিনি কী করেছেন, এটা লিখেছেন। হ্যাঁ, ভার্জিলের হবে এটা করছিলাম। তো নরক বর্ণনায় তিনি ভার্জিলের ইরিড থেকে এবং দান্তের ডিভাইন কমেডি থেকে তিনি করেছিলেন, কি বলে, অভিজ্ঞতা নিয়েছিলেন। আর চরিত্র সৃষ্টিতে তিনি নিয়েছিলেন মিন্টনের প্যারাডাইস লস্ট থেকে নিয়েছিলেন। যদিও এখান থেকে পরীক্ষা কখনো আসে না, এরকম হয়তো পরীক্ষা আসতে পারে যে তিনি এটা হবে ভার্জিল। হ্যাঁ, রটা কেটে দেন, রটা হবে ভার্জিলের। তো গুরুত্বপূর্ণ এখানে কিছু উক্তি আছে, এই উক্তিটা আমি একটু পরে বলছি। পরে বলার আগে আমরা মূল কাহিনীটা একটু বোঝার চেষ্টা করি যে এখানে ব্যাপারটা কি। যারা মহাভারত, রামায়ণের ক্লাসটা যারা করেছিলেন তারা দেখেছিলেন যে সীতাকে অপহরণ করে নিয়ে গেছে হচ্ছে রাবণ সীতাকে অপহরণ করে নিয়ে গেছে। এখন এই সীতাকে উদ্ধার করার জন্য দুই ভাই রাম এবং লক্ষ্মণ কি করছে? রাম এবং লক্ষ্মণ তারা যুদ্ধে অবতীর্ণ হবে। এখন রাবণের ভাই আছে বিভীষণ, রাবণের ভাই আছে কুম্ভকর্ণ। হ্যাঁ, রাবণের ভাই, ছোট ভাই। এখন এই বিভীষণ সে আবার তার নিজের ভাইয়ের পক্ষ ছেড়ে এসে চলে গিয়েছে হচ্ছে রাম এবং লক্ষ্মণের কাছে। এবং এই রাবণের যে ছেলে তার নাম মেঘনাদ। রাবণের আরেকটা ছেলে আছে তার নাম হচ্ছে বীরবাহু, এটা যুদ্ধের প্রথমে মারা যায়। তো এই মেঘনাদ এই পরিমাণ বীর সে দেবতার যে রাজা ইন্দ্রকে সে পরাজিত করেছিল। এই জন্য তার আরেক নাম হচ্ছে ইন্দ্রজিৎ। এই ইন্দ্রজিৎকে অবলম্বন করি, অর্থাৎ মেঘনাদকে অবলম্বন করে মেঘনাদের যে বীরত্ব এবং মেঘনাদকে হত্যা করার যে ষড়যন্ত্র, এইটা অনেক টাচি একটা ব্যাপার ছিল। এইটা মাইকেল মধুসূদন দত্তকে টাচ করেছিল, এই জন্য তিনি এই কাব্যটা লিখেছেন। এবং এই মেঘনাদকে যখন হত্যা করা হয় তখন বলেছিলেন যে আমি আমার প্রিয় ইন্দ্রজিৎকে হত্যা করিয়েছি, এরকম একটা কথা তিনি বলেছিলেন। তো এই যে রাবণ সে তো হচ্ছে রাক্ষস, এরা কি রাক্ষস। এখন পুরাণে হচ্ছে রাক্ষস, কিন্তু বাস্তবে এরাই হচ্ছে রাক্ষস না, এরাই হচ্ছে মানুষ। এবং এই রাবণ জানে যে এই যে যুদ্ধে অর্থাৎ রাম এবং লক্ষ্মণের সাথে রাবণের যে যুদ্ধ, এই যুদ্ধে রাবণ পারবে না, রাবণের পারার কোনো সুযোগ নেই। কারণ সমস্ত দেবতারা হচ্ছে রাম এবং লক্ষ্মণের পক্ষে, রাবণ এই যুদ্ধে পারবে না, এটা সে জানার পরেও সে কখনো এই রাম কিংবা লক্ষ্মণের কাছে হার মানে নাই এবং বলে নাই যে আমাকে ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে, এবং এই যে সীতাকে যে আমি অপহরণ করে নিয়ে আসছি, সীতাকে আমি ছেড়ে দিচ্ছি, চলেন একটা সন্ধি করি, এরকম কোনো কিছুই বলে নাই। এবং সেরকম নয়, ভয়ে পালিয়ে যায় নাই কিংবা সে যুদ্ধ থেকে নিজেকে সরিয়ে নেয় নাই, কিছুই না। সে তাদের যে রাজ্যের নাম সেটা হচ্ছে লঙ্কাপুরী, শ্রীলঙ্কা বলা হয় এটাকে বর্তমানে। এই লঙ্কাপুরীতে তিনি লঙ্কাপুরীর মানুষকে সেভ করার জন্য, নিজের সন্তানকে সেভ করার জন্য, আত্মীয় স্বজনকে সেভ করার জন্য, নিজেকে সেভ করার জন্য, নিজের দেশকে রক্ষা করার জন্য সে প্রাণপণে যুদ্ধ করে যাচ্ছে। একদম মৃত্যু অনিবার্য জেনেও সে যুদ্ধ করে যাচ্ছে। এই যে মৃত্যু জানার পরেও সে যে হার মানছে না, এটাই তার আসল জয়। এই জন্য এখানে এটার জীবন দর্শন হিসেবে বলেছিলাম যে মানুষ ধ্বংস হয়ে যায়, অর্থাৎ মানুষ বলতে আমরা বলছি রাবণ ধ্বংস হয়ে গিয়েছে, কিন্তু সে রাম কিংবা লক্ষ্মণের কাছে পরাজয় বরণ করে নাই। হ্যাঁ, পরাজয় বরণ করে নাই। তো এই হলো কাহিনী। আমরা দেখব যে এই কাব্যের মধ্যে এই যে আমাদের যে মেঘনাদ আছে, মেঘনাদকে মারার জন্য লক্ষ্মণ যাচ্ছে, লক্ষ্মণের হাতে অস্ত্র আছে, কিন্তু মেঘনাথের হাতে অস্ত্র নেই। মেঘনাদ নিকুম্বিলা যজ্ঞাকার নামে সেখানে সে পূজা দিচ্ছে, অগ্নিদেবতার পূজা দিচ্ছে, নিরস্ত্র মেঘনাদকে হত্যা করার জন্য এই লক্ষ্মণ আসছে মেঘনাদকে হত্যা করার জন্য, এবং হেল্প করছে এই যে চাচা বিভীষণ হেল্প করছে।
মেঘনাদ যখন দেখলো যে তার নিকম্বিলা যজ্ঞাগারে সে যখন পূজা করছিল তখন এই লক্ষণ প্রবেশ করেছে, সে কোনোভাবে বিশ্বাস করতে পারছিল না। কিন্তু যখন দেখে তার সাথে তার চাচা আছে তখন সে বুঝতে পেরেছিল যে এই বিশ্বাসঘাতকতা কী করেছে বিভীষণ। এই জন্য বলা হয় ঘরের শত্রু বিভীষণ। ঘরের শত্রু বিভীষণ এই জায়গা থেকে আসছে। কিন্তু মেঘনাদ তখনও কিন্তু পরাজয় স্বীকার করে নাই। তিনি কি করেছেন, তিনি যুদ্ধ করার চেষ্টা করেছেন এবং শেষ পর্যন্ত এই লক্ষণের কাছে যুদ্ধে পারে নাই, কারণ এই মেঘনাথের হাতে কোনো অস্ত্র ছিল না। সে বারবার তার চাচাকে বলেছিল, চাচা তুমি দরজা ছেড়ে দাও, আমি গিয়ে অস্ত্রাগার থেকে অস্ত্র নিয়ে আসবো। তাহলে এইখানকার যে ঘটনা প্রবাহ সব কিছু মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি যে মাইকেল মধুসূদন দত্ত একটা চরম বিদ্রোহ করেছেন, বিপ্লব করেছেন, যে কারণে মাইকেল মধুসূদন দত্তকে বলা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি। তাহলে আমরা এখানে বলবো যে বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি। হ্যালো, আমি একটু লাইভ ক্লাসে আছি, একটু ক্লাসে আছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আপনি ওই পরে নেব। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। তাহলে বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি বা যথার্থ বিদ্রোহী কবি মাইকেল মধুসূদন দত্ত। এখন আমরা জানি যে বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি হচ্ছে কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি ঠিক আছে, কিন্তু তার বিদ্রোহের ধরনটা, তার বিদ্রোহ, এই যে এর বিদ্রোহের ধরনটা পুরো একটা সাহিত্যিক বিদ্রোহ। তিনি সাহিত্য নিয়ে কী করেছেন, বিদ্রোহ করেছেন, সাহিত্যিক বিদ্রোহ। কিন্তু আমাদের নজরুলের যে বিদ্রোহটা, নজরুল তার বিদ্রোহটা পুরাই রাজনৈতিক। তিনি একটা রাজনৈতিক বিদ্রোহ করেছেন। তিনি কিন্তু তার কবিতার ফর্ম নিয়ে তিনি চিন্তা করেন নাই, তিনি কিন্তু কবিতার ছন্দ নিয়ে নতুন করে ভাঙাচোরা করে নাই, নতুন কিছু জানার চেষ্টা করেন নাই। তিনি প্রচলিত যে ব্যাপারগুলো আছে ছন্দ, এগুলো নিয়েই তিনি কাব্য রচনা করেছেন ব্রিটিশদের বিরুদ্ধে, শোষকদের বিরুদ্ধে তিনি কাব্য রচনা করেছেন এবং তিনি সাধারণ মানুষের পক্ষ থেকে ভারতবর্ষের স্বাধীনতার জন্য, ভারতবর্ষের মুক্তির জন্য, সাম্যবাদ প্রতিষ্ঠা করার জন্য তিনি সংগ্রাম করেছেন, বিপ্লব করেছেন কাজী নজরুল ইসলাম। তাহলে কাজী নজরুল ইসলামের বিদ্রোহের ধরনটা হচ্ছে রাজনৈতিক, কিন্তু মধুসূদন দত্তের বিদ্রোহের ধরনটা হচ্ছে সাহিত্যিক। এবং তিনি কি করেছিলেন, তিনি এই যদি কখনো পরীক্ষা এরকম আসে যে বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি কে কিংবা যথার্থ বিদ্রোহী কবি কে, উত্তর কিন্তু হবে মাইকেল মধুসূদন দত্ত। বাংলা সাহিত্যের প্রথম বা যথার্থ বিদ্রোহী কবি, যেভাবে প্রশ্ন আসুক না কোনো, মাইকেল মধুসূদন দত্ত হবে। আর দ্বিতীয় বিদ্রোহী কবি বা রাজনৈতিক বিদ্রোহী কবি হচ্ছেন কাজী নজরুল ইসলাম। তো এই হলো ব্যাপার। মোটামুটি আমরা কাব্যের অর্থাৎ মেঘনাদ বধ কাব্যের কাহিনীটা, রামায়ণ যারা জানেন তারা মোটামুটি তারা জেনেছেন। গুরুত্বপূর্ণ উক্তি আছে, দেখেন এখানে প্রমীলা হচ্ছে, এই প্রমীলাটা হচ্ছে মেঘনাথের স্ত্রী। তো এই মেঘনাথের স্ত্রী তিনি একটা কথা একটু বলেছিলেন, দেখেন যে যখন তার এখানে খবর এলো যে এই ইয়াতে যাওয়া যাবে না, লঙ্কাপুরীতে যাওয়া যাবে না, কারণ এইখানে রামের সৈন্যরা এসেছে, তখন ওই তার বান্ধবী বাসন্তী, অর্থাৎ এই প্রমীলার বান্ধবী বাসন্তীকে সে বলছিল, কি কহিলি বাসন্তী পর্বত গৃহসারী, বাহিরায় জবে নদী সিন্ধুর উদ্দেশ্যে, কার হেন সাধ্য রোধে সে গতি, দানব নন্দিনী আমি রক্ষকুল বধূ, রাবণ শ্বশুর মম, বিশেষ করে এই দুটো লাইন, রাবণ শ্বশুর মম মেঘনাথ স্বামী, আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে। রাঘব মানে হচ্ছে রাম, যে আমার যেখানে আমার শ্বশুর হচ্ছে রাবণ আর আমার স্বামী যেখানে মেঘনাথ, এমন বড় বড় যোদ্ধা, আমি কি এই ভিখারি কোনখানকার কোন এক রাম যে বনবাসে এসেছে, বনে থাকে, তাকে কি আমি ভয় পাবো? এই যে অস্ত্র নিয়ে এসে বেরিয়ে গিয়েছিল প্রমীলা দেবী, এই যে বের হয়ে যাওয়ার যে প্রবণতা, এই যে নারী মুক্তি, এই প্রমীলার মধ্য দিয়ে মাইকেল মধুসূদন দত্ত নারীর মুক্তি সে ব্যাপারটা দেখিয়েছেন। তারপরে এখানে আরেকটা উদ্ধৃতি নিয়েছি, দেখেন রাবণের ছেলে, তার নাম হচ্ছে বীরবাহু। এই বীরবাহু প্রথমই যুদ্ধে মারা গিয়েছে, একদম প্রথমই সম্মুখ যুদ্ধে সে মারা গিয়েছে। মারা যাওয়ার পরে সে এই যে আফসোস, আধুনিক মানুষের মধ্যে কি থাকে, আফসোস থাকে, হতাশা থাকে, কষ্ট থাকে আধুনিক যুগের মানুষের মধ্যে। তখন সে এই যে বলছে তার যে বোন, মানে আপনারা নিশ্চয়ই কাহিনীটা জানেন, মানে কাহিনীটা অনেক বড়, তো এই জন্য আমি আসলে বলতেছি না, যে এই যে শূর্পণখা হচ্ছে,
শূর্পণখা হচ্ছে রাবণের বোন, এবং শূর্পণখার নাক কেটে দিয়েছিল বলে, কান কেটে দিয়েছিল বলে প্রতিশোধ নেওয়ার জন্য রাবণ সীতাকে উঠিয়ে নিয়ে গিয়েছিল। অর্থাৎ এই শূর্পণখা রাম এবং লক্ষ্মণকে দেখে প্রেমে পড়েছিল। তো লক্ষ্মণ এই শূর্পণখার নাক কেটে দিয়েছিল। শূর্পণখা হচ্ছে রাবণের বোন। তো এই সেকে কেঁদে কেঁদে গিয়ে তার বোন ভাইকে যখন বলছিল, তখন রাবণ সে প্রতিশোধ নেওয়ার জন্য আসছিল যে আমার বোনের নাক কেটে দিয়েছে কোন সেই রাবণ, কোন সেই লক্ষ্মণ, এই জন্য সে কিন্তু সীতাকে অপহরণ করে নিয়ে গেছিল। এই কাহিনীটা কিন্তু আপনারা জানেন। তখন সেই বলছে যে হায় শূর্পণখা, কি কুক্ষণে দেখেছিলে তুই রে অভাগী, কাল পঞ্চবটি, যে পঞ্চবটি বলেন, কাল পঞ্চবটি কালকোটে ভরা এই ভুজগে, মানে সাপে ভরা এই এতে কেন তুই গিয়েছিলি, মানে রাম এবং লক্ষ্মণ এদেরকে সাপের সাথে তুলনা করা হচ্ছে। এবং আরেকটা পরে তিনি সান্ত্বনা দিচ্ছেন সবাইকে, এক রাজ্যের মধ্যে প্রাসাদে সান্ত্বনা দিচ্ছেন যে জন্মভূমি রক্ষা হেতু কে ডরে মরিতে, যে ডরে ভীরু সে মূঢ় শতধিক তারে। এই লাইনটা আপনারা যদি যে কোনো জায়গায় যদি ব্যবহার করেন, আপনাদের যে কোনো লেখা অনেক বেশি সমৃদ্ধ হবে। যে জন্মভূমি রক্ষা হেতু, জন্মভূমি রক্ষার জন্য কে ভয় পায় মরতে, যে ডরে, যে ভয় পায় সে ভীরু মূঢ় শতধিক তারে, তাকে অনেক বেশি কি দিচ্ছি, ধিক্কার দিচ্ছি। এই লাইনটা রাবণে বলেছিল। তাহলে এইটাই তার যে দেশপ্রেম, চরম মাত্রার দেশপ্রেমের বহিঃপ্রকাশ, এবং দেশের জন্য কি দিতে হবে, জীবন দিতে হবে। তাহলে দেশপ্রেম বা দেশের জন্য জীবন দিতে হবে, এই ব্যাপারটাই হচ্ছে আধুনিকতা, এই ব্যাপারটাই হচ্ছে আধুনিকতার প্রধান লক্ষণ। বুঝতে পেরেছেন? তো এই হলো আমাদের মোটামুটি মাইকেল মধুসূদন মেঘনাদ বা কাব্য। আমি জানি না আমি বিচ্ছিন্নভাবে বলেছি, বিচ্ছিন্নভাবে ঘটনা বলেছি, আপনারা কি কাহিনীটা ধরতে পেরেছেন কিনা বা বুঝতে পেরেছেন কিনা আপনি একটু বলেন তো। আমি মাইকেল মধুসূদন দত্তের যে কাহিনীটা আছে, মানে মেঘনাদ কাব্যের যে কাহিনীটা আছে, এটা আমি খুব বিচ্ছিন্নভাবে বলেছি। আগে যদি কারো এই কাহিনীটা জানা না থাকে, অর্থাৎ রামায়ণের ক্লাসটা যদি করে না থাকেন, তাহলে ক্লাসটা হয়তো বুঝবেন না। আপনার কাছে হয়তো খুব মনে হচ্ছে, খুব মানে মনে হবে যে বুঝতে পারছি কি পারছি না এরকম মনে হবে। মানে মাইকেল মধুসূদন দত্ত তো আমরা আধুনিক বলি, আসলে কেন আধুনিক বলি? তিনিও তো যে রামায়ণ নিয়ে লিখেছেন, রামায়ণ তো হচ্ছে একটা ধর্মীয় গ্রন্থ, তাহলে এটা আবার আধুনিকতার কি হলো? কিন্তু তিনি কিন্তু ধর্মীয় গ্রন্থ বা ধর্ম হিসেবে এটা লেখেন নাই। তিনি তো ওই রামায়ণের ব্যাপারটাকে একেবারে জীবন চেতনাকে, জীবন দর্শনকে, চিন্তা চেতনাকে একেবারেই তিনি চেঞ্জ করে দিয়েছেন। শুধু ঘটনাটা ঠিক আছে, চরিত্রগুলো ঠিক আছে, কিন্তু চরিত্রের যে সাফারিংস, চরিত্রের যে ডুইং, এটাকে বলা হচ্ছে ডুইং, চরিত্র যে ডুইং অর্থাৎ সে কী করছে, এবং চরিত্রের যে সাফারিং, যে সাফারার করছে, সে কষ্ট পাচ্ছে, দুঃখ পাচ্ছে, বেদনা পাচ্ছে, মানুষের দুঃখ কষ্ট বেদনা, রাবণের যে ট্র্যাজেডি, রাবণের যে কষ্ট, সে জানে সে মারা যাবে, সে জানে তার ছেলে মারা যাচ্ছে, সে সব কিছু, সে লঙ্কাপুরি ধ্বংস হয়ে যাবে, সে জানার পরেও কিন্তু সে হার মানছে না। এই যে হার না মানার মানসিকতা, এই যে তারপরে যে মানুষকে বাঁচানোর যে তার একেবারে প্রচেষ্টা, তার ছেলের প্রতি তার যে ভালোবাসা, এই ব্যাপারগুলি হচ্ছে আধুনিকতার লক্ষণ। যারা আগে ক্লাস করেছেন, মানে আগের ক্লাস করেছেন, তারা বুঝতে পেরেছেন। কারণ এই ঘটনাটা তো অনেক বড়, এই জন্য আমি আসলে ঘটনাটা বলি নাই, বিচ্ছিন্নভাবে বলেছি। যারা রামায়ণের ক্লাসটা যারা করেছিলেন, তারা সম্ভবত এটা কাহিনীটা বুঝতে পেরেছেন, তাই না? তাহলে আমরা এখান থেকে এই লাইনটা আমাদের পরীক্ষায় আসতে পারে, আসার মতো পরীক্ষা লাইন, যে জন্মভূমি রক্ষা হতো কে ডরে মরিতে, যে ডরে ভীরু মূঢ় শতধিক তারে। এটা অনেক অনেক ইম্পর্টেন্ট একটা লাইন। অন্যান্য যে কাব্যগুলো আছে দেখেন, এখানে তিলোত্তম সম্ভব কাব্য, ব্রজাঙ্গনা, বীরাঙ্গনা, চতুর্দশপদী কবিতাগুলি, এর মধ্যে বীরাঙ্গনা কাব্য সবচেয়ে ইম্পর্টেন্ট। কোনো সমালোচক মাইকেল মধুসূদন দত্তের সবচেয়ে ভালো কাব্য হিসেবে কে বীরাঙ্গনাকে স্বীকৃতি দিয়েছেন, এবং আমার কাছে মনে হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের সবচেয়ে ভালো কাব্য হচ্ছে বীরাঙ্গনা। বীরাঙ্গনা সবচেয়ে কেন ভালো কাব্য? কারণ বীরাঙ্গনার এটার যে ভাষা, এখানকার অমিত্রাক্ষর ছন্দের যে প্রয়োগ, এইটার যে নির্মাণ, একটা অসাধারণ নির্মাণ, এবং এটার মধ্যে দিয়ে সাহসিকতার পরিচয় তিনি ওই সময় দিয়েছেন। তাকে যে কোনো মুহূর্তে মেরে ফেলতে পারতো, যে কোনো মুহূর্তে মানুষ তাকে শেষ করে দিতে পারতো, মানে যারা মৌলবাদী ছিল তারা। কিন্তু ওই সময়ের মানুষ অনেক বেশি ছিলেন, কি বলে, নিতে পারতেন। তাছাড়া আরও বলা যেতে পারে ওই সময় মানুষ তো অশিক্ষিত ছিলেন, অতটা শিক্ষিত ছিলেন না, সাধারণ মানুষের মধ্যে পৌঁছায় নাই। এখনকার যুগের মতো তো ছিল না, ফেসবুক ছিল যে একেবারে মুহূর্তে ছড়িয়ে পড়বে যে কে কী লিখেছেন, এটাও একটা কারণ হতে পারে।
ওকে, তো এখানে তিলোত্তমা সম্ভব, ব্রজাঙ্গনা এবং চতুর্দশপদী কবিতাবলীর এইখানকার কোনটার বিষয় কি এটা আমরা একটু লক্ষ্য করি। প্রথমে আমরা দেখি তিলোত্তমা সম্ভব কাব্য। এই তিলোত্তমা সম্ভব কাব্যের মধ্যে বাংলা সাহিত্যে প্রথম অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ ঘটেছে। এই কথাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। এটা কত সালে প্রকাশিত হয়েছিল এটা হয়তো কোনোদিন পরীক্ষায় আসে না। আর এইটাও তিনি মহাভারত থেকে নিয়েছেন। মহাভারতের সুন্দর এবং উপসুন্দর একটা কাহিনী আছে, সুন্দর এবং উপসুন্দর কাহিনী থেকে তিনি তিলোত্তমা সম্ভব কাব্যটা তিনি লিখেছেন। তাহলে এখান থেকে আমার ইম্পর্টেন্ট হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম অমিত্রাক্ষর ছন্দের কাব্য হচ্ছে তিলোত্তমা সম্ভব কাব্য, এবং এটার কাহিনী নেওয়া হয়েছে মহাভারত থেকে নেওয়া হয়েছে। এই কথাটা ইম্পর্টেন্ট, এই কথাটাই খুব বেশি একটা ইম্পর্টেন্ট না, কারণ মহাভারত থেকে যে নেওয়া হয়েছে এটা কখনো আসে না, এবং এটা যতীন্দ্রনাথ বাগচিকে উৎসর্গ করা হয়েছে, এই কথাটা কখনো আসে নাই। এখানে একটা কনফিউশন আছে। কনফিউশনটা দেখেন যে বাংলা সাহিত্যের প্রথম সার্থক কমেডি আছে, যেটা লিখেছেন সার্থক কমেডি লিখেছেন, পদ্মাবতী লিখেছেন হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। সে এই পদ্মাবতী কাব্য এটাও 1860 খ্রিস্টাব্দে। এইখানকার দ্বিতীয় অঙ্কের দ্বিতীয় ঘরবাঙ্কে তিনি অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ করেছিলেন, কিন্তু ওটা কিন্তু পূর্ণাঙ্গ কোনো গ্রন্থ না, মানে একটা অংশ বিশেষ ছিল। অর্থাৎ পদ্মাবতী যে নাটক আছে বা এর কমেডি বলা হয়, যে নাটকের মধ্যে হাস্যরসাত্মক আছে ওটাকে কমেডি বলা হয়। তাহলে এই যে কমেডি মানে এর কিন্তু নাটক, কিন্তু হ্যাঁ নাটক। তো এই যে হাস্যরসাত্মক নাটক যেটাকে আমরা কমেডি বলি, সেই কমেডি পদ্মাবতীর তিনি দ্বিতীয় ঘরবাঙ্কে তিনি এইটা কি বলে অমিত্রাক্ষর ছন্দ প্রয়োগ করেছেন। তাহলে কখনো পরীক্ষার যদি প্রশ্নটা এইভাবে আসে যে মাইকেল মধুসূদন দত্ত অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ করেছেন কোন গ্রন্থে, উত্তর হবে পদ্মাবতী। কোন গ্রন্থে প্রয়োগ করেছেন? আর যদি বলা হয় যে কোন গ্রন্থটি অমিত্রাক্ষর ছন্দে রচিত, সর্বপ্রথম কোন গ্রন্থটি অমিত্রাক্ষর ছন্দে রচিত, মানে পূর্ণাঙ্গ গ্রন্থ রচিত, তাহলে কিন্তু তিলোত্তমা সম্ভব কাব্য হবে। পূর্ণাঙ্গ গ্রন্থ হচ্ছে তিলোত্তমা সম্ভব। তাহলে এরকম যদি প্রশ্ন যে প্রথম অমিত্রাক্ষর ছন্দের গ্রন্থ কোনটি, প্রথম অমিত্রাক্ষর ছন্দের বা প্রথম বাংলা সাহিত্যের প্রথম অমিত্রাক্ষর ছন্দের কাব্য কোনটি, তাহলে কিন্তু তিলোত্তমা সম্ভব। আর যদি বলে কোথায় প্রয়োগ করেছেন, কোথায় প্রথম প্রয়োগ করেছেন, তখন কিন্তু মানে প্রশ্নের ধরন থেকে উত্তর দিতে হবে। এইভাবে প্রশ্নগুলো হবে পদ্মাবতী, কিন্তু কোথায় প্রয়োগ করেছেন, কোথায় ব্যবহার করেছেন, কোন অংশে করেছেন, এরকম হলে পদ্মাবতী। আর যদি বলে অমিত্রাক্ষর ছন্দের প্রথম বই কোনটি, অমিত্রাক্ষর ছন্দের প্রথম কাব্য কোনটি, এরকম যদি বলে তাহলে তিলোত্তমা সম্ভব কাব্য। এইভাবে আমাদের একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, আর আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে যে মাইকেল মধুসূদন দত্তের গীতি কবিতার বই কোনটি? গীতি কবিতার বই হচ্ছে ব্রজাঙ্গনা, বা মাইকেল মধুসূদন দত্তের কোন বইটিকে বৈষ্ণব পদাবলী বলা যায়? ব্রজাঙ্গনা। আমরা জানি যে বৈষ্ণব পদাবলী লেখার বিষয় ছিল রাধা এবং কৃষ্ণের প্রেম, রাধা আর হচ্ছে কি কৃষ্ণ, এই দুইটার প্রেম হচ্ছে বৈষ্ণব পদাবলীর বিষয়। তাহলে ব্রজাঙ্গনা যে কাব্যটি আছে মাইকেল মধুসূদন দত্ত, সেই কাব্যটি তিনি রাধা এবং কৃষ্ণের এই প্রেম সংক্রান্ত বিষয় তিনি লিখেছেন, এবং এটা গীতি কবিতার মর্যাদা পেয়েছে। গীতি কবিতা আমরা পড়িয়েছিলাম যখন যে বৈষ্ণব পদাবলীর মধ্যে গীতি কবিতার বৈশিষ্ট্য রয়েছে, বৈষ্ণব কবিতাবলীর মধ্যে এই মানবীয় আচরণের বৈশিষ্ট্য রয়েছে, বা গীতি কবিতার বৈশিষ্ট্য রয়েছে, বা মানবিকতার ব্যাপারগুলো আছে। এটা কেন বলেছিলাম? কারণ বৈষ্ণব কবিতা অর্থাৎ রাধা এবং কৃষ্ণের প্রেম, মিলন, বিরহ, কষ্ট, বেদনা, এগুলো নিয়ে তো অনেক কবিতা লিখেছেন। এখন ধরেন আমি রাধার কষ্ট নিয়ে আমি কবিতা লিখব, এখন তো আমি তো এরকম বর্ণনা করবো না যে রাধা এখানে গেল, এই করলো, সেই করলো। তখন রাধার কষ্ট নিয়ে লিখতে চাইলে আমাকে রাধা হতে হবে, কৃষ্ণের কষ্ট নিয়ে বা কৃষ্ণের কোনো কিছু লিখতে চাইলে আমাকে কৃষ্ণ হতে হবে। তাহলে কবি সাহিত্যিকরা কার ভিতরে ঢুকে গিয়েছেন? কবি সাহিত্যিকরা রাধার ভিতরে ঢুকে গিয়েছেন, রাধার ভিতরে ঢুকে গিয়ে রাধার হয়ে কাব্য লিখেছেন। সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পড়িয়া গেল, মানে সুখের জন্য এই ঘর বাঁধছি, অনলে পড়িয়া গেছে। তো এটা হচ্ছে তো রাধার কষ্ট। এখন এই কথা তো কবি কি বলতে পারবো যে রাধা এই বলছে, রাধা ঘর বাঁধছে, অনলে পড়িয়া গেছে, তো বলে নাই, নিজের হয়ে বলছে। তাহলে একজন কবি যখন নিজের কথা বলবেন, নিজের আবেগ অনুভূতি, নিজের দুঃখ কষ্ট বেদনা তিনি যখন প্রকাশ করবেন কবিতা আকারে, এবং কবিতাটা অনেক বেশি বড় হবে না,
ওই কবিতাকে বলা হয় গীতি কবিতা। তাহলে এই ব্রজাঙ্গনা কাব্যে রাধা এবং কৃষ্ণের দুঃখ বেদনা কষ্ট মিলন যেটাই বলি না কেন, এইটা লিখেছেন হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত নিজের মতো করে। তো নিজের মতো করে যখন লিখেছেন তখন মনে হবে যে ওইখানে যেন রাধা এবং কৃষ্ণ যেন অনুপস্থিত, এটা যেন মাইকেল মধুসূদন দত্তেরই হৃদয়ের কথা। যেহেতু এই কথাটা রাধা এবং কৃষ্ণকে ছাপিয়ে মাইকেল মধুসূদন দত্তের নিজের কথা হয়ে যাচ্ছে, এই জন্য এটাকে আমরা কি বলছি, গীতি কবিতা বলছি। তাহলে যদি গীতি কবিতার বই বলি তাহলে কিন্তু আমরা ব্রজাঙ্গনা বলবো, এবং আমরা যদি রাধা এবং কৃষ্ণকে লেখা বই কোনটি, তারপর আমরা কি বলবো, ব্রজাঙ্গনা। সুতরাং এই অংশটা ইম্পর্টেন্ট। এবং এটার প্রথম নাম ছিল কিন্তু রাধা বিরহ, মেনলি এটা রাধার বিরহ। কিন্তু রাধার বিরহ হলো কি, বিরহ যেন মাইকেল মধুসূদন দত্ত তার নিজেরই। শেখ ইমরান হোসেন বলছে লাইভ এমসিকিউ ক্লাস থেকে ভালো বুঝতে পারছিলাম না, তাই আমার কোনো সমস্যা হয়নি। সত্যি কথা বলতে মাইকেল নিয়ে লাইভ এমসিকিউ ক্লাসে সুন্দর আলোচনা করেছেন, মনে হচ্ছে ওখানে গুছিয়ে বলেছেন। আচ্ছা, এটার মানে শেখ ইমরান হোসেনের এটা কেন মনে হয়েছে, কারণ লাইভ এমসিকিউতে ওখানে কাহিনীটা বলেছিলাম আর কি। আর এখন এখানকার কাহিনীটা বলি নাই কেন, কাহিনীটা বলেছি না, ওই যে আমরা রামায়ণের কাহিনীটা এর আগে আমরা পড়িয়েছিলাম। তো রামায়ণের কাহিনীটা আমার বিশ্বাস এরকম ছিল যে রামায়ণের কাহিনীটা আপনারা সবাই জানেন। তো রামায়ণের কাহিনী জানলে এখানকার কিন্তু ব্যাপারটা ভালো বোঝার কথা, এই জন্য হয়তো। আচ্ছা ঠিক আছে, তো এটা ওনার হয়তো মনে হয়েছে, বা অন্যদেরকে এরকম মনে হয়েছে কিনা কে জানে। ওকে, তাহলে আমরা ব্রজাঙ্গনা ব্যাপারটা আমরা বুঝতে পেরেছি। তারপরে হচ্ছে বীরাঙ্গনা কাব্য কি জানি, বীর শব্দের স্ত্রীলিঙ্গ হচ্ছে বীরাঙ্গনা। হ্যাঁ, বীরাঙ্গনা নর্মালি হচ্ছে বীরাঙ্গনা শব্দটা আমরা মানে আমাদের মহান মুক্তিযুদ্ধে যেসব মা বোনেরা নির্যাতিত হয়েছিলেন তাদেরকে আমরা বীরাঙ্গনা বলে চিনি। ওখান থেকে আমাদের কাছে মনে হয়েছে যে নারী নির্যাতিত হচ্ছে সেই বীরাঙ্গনা। আসলে ব্যাপারটা এরকম না, বীর যে নারী তাকে বলা হচ্ছে বীরাঙ্গনা। এটার ইংরেজি কি বলতে পারি, হিরোইন বলতে পারি। হিরো হচ্ছে বীর আর হিরোইন হচ্ছে বীরাঙ্গনা, ঠিক আছে। তাহলে বীরের স্ত্রীলিঙ্গ হচ্ছে বীরের স্ত্রীলিঙ্গ হচ্ছে বীরাঙ্গনা। তাহলে এখানকার তিনি যে বীরাঙ্গনা যে কাব্যটি লিখেছেন, অনেক সমালোচক মনে করছেন যে বীরাঙ্গনা কাব্যটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের শ্রেষ্ঠ কাব্য, এবং এটি প্রকাশিত হয়েছিল 1822 খ্রিস্টাব্দে, 1862 খ্রিস্টাব্দে। তো 1862 খ্রিস্টাব্দে বীরাঙ্গনা কাব্যটি প্রকাশিত হয়েছিল। এখন এই বীরাঙ্গনা কাব্যের বিষয়টা কি, বীরাঙ্গনা কাব্যের বিষয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন অনলাইন ক্লাসে নানান জায়গায় দেখেছি যে এখানে বলা হচ্ছে যে বীরাঙ্গনা কাব্যের বিষয় হচ্ছে যে 11 জন নারীর স্বামী যুদ্ধ করতে গিয়েছে। এখন যুদ্ধের জন্য স্বামীরা ভয় না পায়, এই জন্য 11 জন নারী 11 জন ওই নারীর স্বামীদেরকে কি লিখছেন, চিঠি লিখছেন যাতে ভয় না পায়। ব্যাপারটা কিন্তু এরকম না। এইখানকার এটা একটা পত্রকাব্য। তাহলে বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য হচ্ছে বীরাঙ্গনা কাব্য। পত্রকাব্য মানে হচ্ছে 11 জন নারী যারা সব হচ্ছে পুরাণের ধর্মের, 11 জন নারী সবাই হচ্ছে কি পুরাণের, এরা 11 জন পুরুষকে পত্র লিখছে, 11 জন পুরুষকে পত্র লিখছে, এবং সেই পত্রে 11 জন নারীর হৃদয়ের দুঃখ কষ্ট বেদনা এটা যেমন আছে, সবচেয়ে বড় বিষয় যেটা আছে বিদ্রোহ, জবাবদিহিতা। মানে নারীরা হচ্ছে শয্যাসঙ্গী, নারীরা হচ্ছে এরা হচ্ছে ভোগ্যপণ্য, এদেরকে কেনা বেচা যায়, এরা হচ্ছে মানুষ না, এরকম চিন্তার একটা ব্যাপার ছিল। কিন্তু মাইকেল মধুসূদন দত্ত যেটা করেছেন যে ধর্ম থেকে বা পুরাণ থেকে 11 জন নারীকে নিয়েছেন, 11 জন নারী 11 জন পুরুষকে পত্র লিখছেন, এবং সেই পত্রটা কবিতার আকারে লিখেছেন। এটা একটা পত্রকাব্য। মেনলি এটা হচ্ছে পত্র লিখছেন, পত্রটা হচ্ছে চিঠির আকারে লিখছেন, পত্রটা হচ্ছে কবিতার আকারে লিখছেন। তো সেই কাব্যগুলোর মধ্যে মানে সেই চিঠির মধ্যে
নারীগুলো তার যে ভেতরের ক্ষোভ, তার যে ভেতরের রাগ, বা তার যে ভালোবাসার যে মানুষটা প্রপোজ করার যে ব্যাপার, এই ব্যাপারগুলো তিনি মানে দেখিয়েছেন মাইকেল মধুসূদন দত্ত। এটা বর্তমান সময়ে কিন্তু সম্ভব না, বর্তমান সময়ে সম্ভব না। তো সেই যে কাব্যটা আছে এটা তিনি কার কাছ থেকে আমরা দেখেছি, তিনি ইউরোপ থেকে, ইতালির কবি ওভিদের থেকে তিনি এই তার যে এই হিরোইটস থেকে তিনি এটা অনুপ্রেরণা নিয়ে তিনি বাংলায় এই বীরাঙ্গনা কাব্যটি লিখেছেন। এবং এই বীরাঙ্গনা কাব্যটি উৎসর্গ করেছিলেন বিদ্যাসাগরকে। এটা অত ইম্পর্টেন্ট না, কারণ এটা কখনো পরীক্ষায় আসে না। এবং 11টি পত্র আছে বা কাব্য রয়েছে, এটাকে 5টাকে ভাগ করা যাচ্ছে। আমরা কাব্য একটু আলোচনা করে দেখব। প্রেমাস্পদের অনুগ্রহ ভিক্ষা করে প্রেমিকার চিঠি, এরকম কাব্য আছে হচ্ছে 4টা। সোমের প্রতি তারা, লক্ষণের প্রতি শূর্পণখা। এই একটু আগে আমরা যেটা পড়েছিলাম যে লক্ষণ একজন সুপুরুষ, আর শূর্পণখা সে হচ্ছে একটা রাক্ষসী, সে রাবণের বোন। তাহলে এই শূর্পণখা এই লক্ষণের কাছে চিঠি লিখেছে যে তোমাকে আমার ভালো লাগে, তোমাকে আমি ভালোবাসি, তুমি আসো, বা এরকম কিছু। এইখানে হচ্ছে এই যে সোম, এই সোমের কাছে চিঠি লিখেছে তারা। এই গল্পটা আমরা বলবো, মানে এটা কাহিনীটা আমরা বলবো। উর্বশী মানে ওই যে যে আছে কি বলে স্বর্গের যে উর্বশী আছে, সেই স্বর্গের উপসী মর্তের পুনর্বারকে চিঠি লিখেছে। তারপর হচ্ছে রঙ্কিনী চিঠি লিখেছে দ্বারকানাথের প্রতি। এবং এরা প্রত্যেকটা চিঠি হচ্ছে, নর্মালি আমরা জানি যে পুরুষ নারীর কাছে গিয়ে প্রেম চায়, পুরুষ নারীর কাছে গিয়ে ভালোবাসা চায়, পুরুষ নারীর কাছে গিয়ে বলে যে চলো মিলিত হই। কিন্তু এখানে উল্টা দেখিয়েছে যে নারীও মানুষ, তারও রক্ত মাংস আছে, তারও আশা এবং আকাঙ্ক্ষা আছে। এবং তার এই আশা এবং আকাঙ্ক্ষা এবং ভালোবাসার ব্যাপারটি নারী হয়ে পুরুষকে চিঠি লিখে তার সেই প্রপোজটা করছে, যেটা সেই 1861 খ্রিস্টাব্দে 62 খ্রিস্টাব্দে কোনোভাবেই সম্ভব ছিল না, বা এখনও আমাদের সমাজে ওইভাবে প্রচলিত না যে একজন মেয়ে একজন পুরুষকে প্রপোজ করা যায়, বিষয়টি আছে। তো এই ব্যাপারটা খুবই ওই সময়ের যুগের থেকেও অনেক বড় কিছু ছিল, যুগোত্তীর্ণ ছিল, এবং এটা বর্তমান সময় আমরা চিন্তা করতে পারি না। তারপরে আমরা দেখতে পাচ্ছি স্বামীর অসদৃশ ব্যবহারে মর্মপীড়িত মুখরা স্ত্রীর পত্র। অর্থাৎ এইখানে এই যে দশরথ, আমরা এটা পড়েছিলাম, দেখেন এটাও রামায়ণ থেকে। দশরথের যে স্ত্রী আছে কেকুই সে বলেছিল, দশরথকে বলেছিল যে আমার ছেলে ভরতকে তুমি সিংহাসনে বসাবা, এরকম বলেছিল। পরে সিংহাসনে যখন বসাচ্ছিল না, তখন কেকুই কাকে চিঠি লিখেছে? দশরথকে চিঠি লিখেছে যে আপনি অদা ভঙ্গ করছেন, আপনি আমাকে 2টা বর দিয়েছিলেন, সেই 2টা বরের একটা হচ্ছে আমি এখন বলছি যে রামকে আপনি বনবাসে পাঠিয়ে দেবেন এবং আমার ছেলে ভরতকে আপনি সিংহাসনে বসাবেন, কিন্তু আপনি আমার এই অদা রাখছেন না, আপনি যে অদা দিয়েছিলেন সেই অদা আপনি রাখছেন না, আপনি কেমন রাজা, এরকম দোষারোপ করছে, যেটা ওই সময়ে কখনই সম্ভব ছিল না। ইভেন এটা পুরাণেও নাই, অর্থাৎ ধর্মীয় এই ব্যাপারটা নাই, মাত্র রামায়ণে এই ব্যাপারটা নাই। জোর করে এই ব্যাপারটা কে বানিয়েছে? মাইকেল মধুসূদন দত্ত। ঠিক আছে। তারপর নীল ধ্বজের প্রতি জনা নীল ধ্বজের প্রতি এরকম তার যে ক্ষোভ, এই ক্ষোভটা সে কি করছে? প্রকাশ করছে। প্রত্যেকটা চরিত্র এরকম করছে। তারপর দেখেন স্বামীর অদর্শনে, অর্থাৎ স্বামী দূরে আছে, স্বামীকে কাছে পাচ্ছে না, এই জন্য স্বামীর কাছে চিঠি লিখছে। দুষ্মন্তের প্রতি শকুন্তলা, আমরা জানি যে রাজা দুষ্মন্ত একবার তিনি শিকার করতে গিয়েছিলেন, সেখানে গিয়ে শকুন্তলার সাথে তার দেখা হলে শকুন্তলাকে প্রত্যেকটা ঘটনা, এত বড় ঘটনা বললে হয়তো আপনারা সবাই বুঝতে পারতেন, প্রত্যেকটা অনেক বড় বড় ঘটনা আছে, পৌরাণিক ঘটনা আছে, ক্লাস 2 ঘন্টা বা বেশি হয়ে যাবে। তো সে বনে গিয়ে শকুন্তলাকে বিয়ে করেছিল। তো শকুন্তলাকে সে বলেছে যে আমি, রাজা দুষ্মন্ত বলেছে যে আমি রাজ্যে ফিরে যাই, রাজ্যে ফিরে গিয়ে শকুন্তলা তোমাকে তুলে নিয়ে যাব। তো রাজ্যে গিয়ে দুষ্মন্ত ভুলে গিয়েছে শকুন্তলার কথা, এটাও আবার আরেক খ্যাপা দুর্বাসার একটা অভিশাপের কারণে। আচ্ছা, যেটাই হোক সেটা না বলি। তখন শকুন্তলা কাকে চিঠি লিখছে? দুষ্মন্তকে চিঠি লিখছে যে আপনি কোথায়, আপনি তাড়াতাড়ি আসুন, আপনার জন্য আমি বাঁচতেছি না, আপনার জন্য মরে যাচ্ছি, এরকম 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 লিখছে। তারপর অর্জুনের প্রতি দ্রৌপদী, আমরা জানি দ্রৌপদী হচ্ছে 5 ভাইয়ের বউ, মানে ওই যে পঞ্চপাণ্ডব যাকে আমরা বলছি। কিন্তু এই দ্রৌপদীকে বা দ্রৌপদীর একজন কৃষ্ণা, দ্রৌপদীকে জিতে নিয়ে আসছিল হচ্ছে অর্জুন জিতে নিয়ে আসছিল। কিন্তু অর্জুনের মা যেহেতু বলছিল যে জিনিস নিয়ে আসছো 5 ভাই ভাগ করে নেও, কুন্তি কথা বলেছিল, এই জন্য ঘটনা করবে দ্রৌপদী এই অর্জুন, ভীম, তারপর হচ্ছে যুধিষ্ঠির, নকুল, সহদেব, এদের 5 জনের বউ হয়েছিল।
তো দ্রৌপদীর সবসময় অর্জুনের প্রতি তার এক্সট্রা একটা ভালোবাসা আছে। দ্রৌপদীকে রেখে কিন্তু অর্জুন কিন্তু আবারও বিয়ে করেছে, তার বাচ্চা হয়েছে এবং দূরে চলে গিয়েছে। দ্রৌপদী এটা কোনোভাবে মেনে নিতে পারছে না। এই জন্য সে এই অর্জুনকে বাক্যবাণে বিদ্ধ করেছে যে আপনি এরকম আপনার চরিত্র ঠিক নাই, আপনার এই নাই সেই নাই সেটা, আপনি কোথায় গিয়েছেন, কোথাকার কোন সুভদ্রাকে বিয়ে করেছেন, এটা সেটা কোথায় কি, নানান ধরনের প্রশ্ন মানে জর্জরিত করছে, যেটা মহাভারতে নাই, কিন্তু মাইকেল মধুসূদন দত্ত এরকমভাবে দেখিয়েছেন। ঠিক আছে। আবার স্বামীর অমঙ্গল চিন্তা করে আবার অনেকে ভয় পাচ্ছে। যেমন এই যে মহাভারতের যে যুদ্ধ, দুর্যোধনের বউ হচ্ছে ভানুমতি কিন্তু খুব চিন্তা করছে যে এই যুদ্ধে হয়তো তার হাজবেন্ড দুর্যোধন মারা যাবে। এই জন্য সে এই ভানুমতি দুর্যোধনের কাছে কি লিখছে, চিঠি লিখছে। ঠিক তেমনি দোসলা চিঠি লিখছে কাকে, জয়দ্রথের প্রতি চিঠি লিখছে। এইভাবে হচ্ছে মোটামুটি আমাদের প্রত্যেকটা পত্র একটা নারী একজন পুরুষকে লিখছে। তারপর ইন্দ্রিয় সম্বন্ধমূলক যে কয়েকটা আছে, এটা আছে হচ্ছে শান্তনুর প্রতি জাহ্নবী, এটার মধ্যে আবার নাই, মানে ওইরকম কোনো কি বলে যে বিদ্রোহের ব্যাপারটা নাই। তো সোমের প্রতি তারা নিয়ে একটু জাস্টখালি একটু বোঝায়, একটা গল্পটা বোঝায় যে সোম হচ্ছে একটা পুরুষ, যুবক, ধরেন তার বয়স হচ্ছে 21, আর তারা এটা যে যুবতী, ধরেন তার বয়স হচ্ছে 18। তাহলে এই যুবক সোম সে এই তারা যে বাড়িতে থাকে, এই বাড়িতে মানে শিক্ষা গ্রহণ করতে আসে, কারণ তারার যে হাজবেন্ড সে একজন শিক্ষাগুরু। এই শিক্ষাগুরুর বয়স ধরেন 60 বছর, মানে বৃদ্ধ। এই শিক্ষাগুরুর সাথে বিয়ে হচ্ছে তারার। এখন তারার বয়স তো হচ্ছে 18। তারা সে চায় তার সাথে যে থাকবে, তার সাথে যে পুরুষকে সে ভালোবাসবে, সেই পুরুষটা এরকম সোমের মতো শক্তিশালী হবে, সোমের মতো যুবক হবে, যার বয়স কম থাকবে, খুবই ফিট একটা পুরুষ থাকবে। এখন এই সোম যখন এই তারার হাজব্যান্ডের কাছে শিক্ষা গ্রহণ করতে আসে, তখন তারা এই সোমকে দেখে প্রেমে পড়ে এবং সোমের প্রতি সে একটা চিঠি লেখে। এবং সেই চিঠির যে ভাষা আপনি যদি দেখেন, যে এসো সখী প্রাণ সখে তারানাথ তুমি জোড়াও তারার জ্বালা, অর্থাৎ এই যে তারা একটা মেয়ে, সে একদম সরাসরি তার হাজব্যান্ডের ছাত্রকে সরাসরি মানে মিলনে আহ্বান করছে। এটা কি বর্তমান সময়ে কখনো সম্ভব যে কোনো একটা নারী তার হাজব্যান্ডের ছাত্রকে সরাসরি এই প্রণয়ের, এই মিলনের আহ্বান করছে? অর্থাৎ এইখানে মাইকেল মধুসূদন দত্ত যেটা দেখাতে চান যে এই তারার কি কোনো মূল্য নেই, ওর জীবনে কি কোনো মূল্য নেই। তারার অধিকার রয়েছে তার একজন যুবক স্বামী পাওয়ার, বা যুবক একজন পুরুষ পাওয়ার অধিকার রয়েছে। কারণ এই বৃদ্ধ শিক্ষাগুরু দিয়ে আসলে তারার কি হয়, এই যে সামাজিক বা ধর্মীয় যে একটা অসাম্য, সামাজিক বা ধর্মীয় যে একটা কি বলে এটাকে বৈষম্য, এই বৈষম্য দূর করার জন্য, এই বৈষম্যকে ফুটিয়ে তোলার জন্য মাইকেল মধুসূদন দত্ত এই কাব্যগুলো লিখেছেন, এই চিঠিগুলো লিখেছেন। ব্যাপারটা বুঝতে পেরেছেন? পুরর্বার প্রতি উর্বশী, এটাও সেম জিনিস। উর্বশী হচ্ছে স্বর্গের, সে মর্তের পুরর্বারকে সে অনেক ভালো লেগেছে এবং সে চিঠি লিখেছে এবং সে বলতেছে কি, কহিনু সে কথা মুক্ত কণ্ঠে কালি আমি দেব সভাতলে, কহিব যে কথা আজি কি কাজ সরবে। মানে আমার যে কথা বলার দরকার, যে কথা আমি বলবো, আমার তাকে দরকার, তাকে আমি ভালোবাসি, তার প্রেম আমার দরকার, তাকে কাছে পাওয়া আমার দরকার, তাহলে আমার শরমে বা লজ্জা পাওয়ার দরকারটা কি? তাহলে এই যে উর্বশী, স্বর্গের উর্বশী নারী, সে কিন্তু পুরর্বারকে একদম সরাসরি বলে দিয়েছে, যেটা এখনকার যুগেও সম্ভব নয়। তাহলে এরকম প্রত্যেকটা নারী তার হৃদয়ের অন্তরের কষ্ট, দুঃখ, বেদনা, প্রেম, প্রীতি, ভালোবাসা, কামনা, বাসনা একেবারে স্বতঃস্ফূর্তভাবে প্রকাশ করেছে, যেটা
পৌরাণিকভাবে সত্য নয়, যেটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সত্য নয়, কিন্তু এই ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সত্য না হওয়ার ফলেও মাইকেল মধুসূদন দত্ত সৃষ্টি করেছেন। এটা ছিল বিশাল বড় বিদ্রোহ। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বলুন, যেভাবে বলুন না কেন, সামাজিক দৃষ্টিকোণ থেকে বিরাট বড় বিদ্রোহ। এই বিদ্রোহী কে হয়েছেন? মাইকেল কিন্তু হয়েছিলেন। এবং এই যে ইংরেজ নারীদের যে কণ্ঠ, যে হাউ সিলি দ্য ল ইজ, হোয়াই উই ক্যান নট মেরি বোথ, অল রাইট উই লাভ বোথ। মানে আমরা দুজনকে আমি ভালোবাসি, আমি দুইজনকে কেন আসলে বিয়ে করতে পারবো, দুইজনকে কেন ভালোবাসতে পারবো না? এবং হাউ সিলি দ্য লস, মানে এই আইনটা কি পরিমাণ সিলি। রেনেসাসের অর্থাৎ ইউরোপীয় রেনেসাসের ফলে ইউরোপের নারীরা যেসব কথা বলেছেন, ইউরোপের সেই সব নারীদের কথাই যেন মাইকেল মধুসূদন দত্ত উর্বশী কিংবা তারা কিংবা ওই দ্রৌপদী এদের মধ্যে তিনি প্রকাশ করেছেন, যেটা আধুনিকতার চরম মাত্রা বৈশিষ্ট্য। এবং এই যে দুষ্মন্ত আছে, দুষ্মন্তের প্রতি যে শকুন্তলা দেখেন কি বলে, যে এই নবযৌবনে এবে তেজিলা তুমি প্রজাপতি, কোন দোষে কহ কান্ত শুনি, দাসী শকুন্তলা দোষী এ চরণ যোগে। বলতেছে এই নবযৌবনে তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছো দুষ্মন্ত, তুমি তোমার রাজ্যে চলে গিয়েছো, তুমি বলেছিলা যে আমাকে তুমি ঘরে তুলে নিবা, তুমি এখনো আসো না। তাহলে এই নবযৌবনে বলা হচ্ছে শকুন্তলা, আমরা জানি তার বয়স খুব কম, সে অনেক সুন্দরী একটা মেয়ে, এবং সে প্রথমবারের মতো কোনো পুরুষ শকুন্তলাকে দুষ্মন্তকে দেখেছে এবং দুষ্মন্তকে ভালোবেসেছে, কাছে পেয়েছে এবং বিয়ে করেছে। এখন তার এই যে জীবনের আকাঙ্ক্ষা, তার যে পাওয়ার যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষাটা তিনি তার এই কবিতার মধ্যে বা এই পত্রের মধ্যে তিনি কি করেছেন? প্রকাশ করেছেন। তো এই ব্যাপারগুলো কিন্তু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সত্য নয়, ধর্মে হয়তো অন্যভাবে আছে, কিন্তু মাইকেল মধুসূদন দত্ত এইভাবে ফুটিয়ে তুলেছেন। তো যে কথা আমি আগে বলছিলাম সে কথা এখানে লেখা আছে, যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তনা বীরাঙ্গনা কাব্যের সবচেয়ে বড় আঙ্গিকগত আধুনিকতা। অর্থাৎ এই যে অমিত্রাক্ষর ছন্দের যে ব্যাপারটা আছে, এটা মেঘনাদ বধ বা অন্যান্য কাব্যের মধ্যে থাকলেও এটা সবচেয়ে ভালো প্রয়োগ এবং সবচাইতে এটার ভাষা আঙ্গিক সব কিছু মিলে বীরাঙ্গনা কাব্য সবচেয়ে ভালো কাব্য বলে অনেকে স্বীকৃতি দিয়েছেন। এই হলো ব্যাপার। আচ্ছা, আমাকে অনেকেই ভার্জিল হবে, ভার্জিন না, ভার্জিল হবে, আমি ঠিক করে দিয়েছি এটা। আচ্ছা, ওই কাহিনীগুলো হচ্ছে অনেক বড় বড় কাহিনী। তো এই কাহিনীগুলো দেখে আমি বইয়ের মধ্যে অ্যাড করে দেওয়ার চেষ্টা করব, তাহলে এই কাহিনীগুলো সবাই বুঝতে পারবে। কাহিনীগুলো বইয়ের মধ্যে অ্যাড করে দেব, কারণ প্রত্যেকটা কাহিনী, এই যে ধরেন আমি ইয়ার কাহিনীটা যদি বলি, শকুন্তলার কাহিনীটা বলি, শকুন্তলার ব্যাপারটা এরকম হচ্ছে যে এক ক্ষত্রিয়, একটা কাহিনী শুধু বলি, দেখেন তাহলে কি পরিমাণ টাইম লাগে। এক ক্ষত্রিয়, তার নাম হচ্ছে বিশ্বামিত্র। তো বিশ্বামিত্র হচ্ছে ক্ষত্রিয় বংশের, কিন্তু সে সাধনা বলে ঋষি হতে চায়। আমরা জানি যারা ঋষি হবে তারা হচ্ছে ব্রাহ্মণ থাকে, তারা কি থাকে? ব্রাহ্মণ থাকে। এখন ওই ঋষি কে বা পুরোহিত তো একজন ক্ষত্রিয় হতে পারে না, তখন বিশ্বামিত্র সে এটা মানে না, সে নিয়ম মানে না। সে এই পরিমাণ ধ্যানে বসেছে, সে বনের মধ্যে ধ্যানে বসেছে, সে হবেই, মানে সে ঋষি হবেই, কঠিন ধ্যানে বসেছে। এখন স্বর্গের দেবতারা সর্বক্ষম কেঁপে উঠেছে যে এই বিশ্বামিত্র যেইভাবে ধ্যানে বসেছে, মানে তার যে চাওয়াটা আছে শেষ পর্যন্ত ওইটা কি করতে হবে? মানতে হবে। তাহলে এক কাজ করতে হবে, এই যে ধ্যানে বসেছে তার এই ধ্যানটা ভঙ্গ করতে হবে, ভঙ্গ না করলে স্বর্গ কেঁপে যাচ্ছে, এরকম একটা অবস্থা। তাহলে এই ধ্যানটাকে ভঙ্গ করার জন্য কি প্রয়োজন? যে সকল পুরুষ এক জায়গায় দুর্বল, সে হচ্ছে নারী। তাহলে একটা নারীকে পাঠায় দাও, সে নারীর নাম হচ্ছে মেনকা। সে নারী কি? মেনকা। স্বর্গের ওই যে উর্বশী যেরকম স্বর্গের নর্তকী বা স্বর্গের আমরা বারাঙ্গনা বলতে পারি, মেনকা, তাকে পাঠিয়ে দাও। সে গিয়ে যখন এই বিশ্বামিত্র সামনে নাচানাচি করবে, গান গাইবে, করবে, তখন বিশ্বামিত্র ধ্যান কি হয়ে যাবে? ভঙ্গ হয়ে যাবে। যেই কথা সেই কাজ, মেনকাকে পাঠিয়ে দেওয়া হলো। মেনকা এসে কি করলো? বিশ্বামিত্রর ধ্যান ভঙ্গ করলো। ভঙ্গ করলে
বিশ্বামিত্র মেনকাকে দেখে ব্যাপক পছন্দ করলো, তারা দুজনকে পছন্দ করলো, দুজনের মিলন হলো। দুজনের মিলন হওয়ার ফলে তাদের একটা মেয়ে হলো। মানে এখন তো হচ্ছে বিশ্বামিত্র তো সে আসলে ধ্যান করবে, তার তো আর এই বাচ্চা পালা তার কাজ না। কিংবা বা মেনকা তো আসে স্বর্গ থেকে মর্তে আসলো, অর্থাৎ পৃথিবীতে আসলো, তার একটাই উদ্দেশ্য ছিল, তাকে একটা এজেন্ডা দিয়েছিল, একটা কাজ দিয়েছিল যে তুমি মর্তে যাও, মর্তে গিয়ে দেখো বিশ্বামিত্র নামে এক লোক আছে, এ ধ্যানে বসেছে, তুমি ওকে যেভাবে পারো ছলে বলে কৌশলে মিলন করে যেভাবে ইচ্ছা সেভাবে তার তুমি ধ্যানটা ভঙ্গ করো। তো ধ্যানটা ভঙ্গ করার ফলে তাদের মিলনও হয়েছিল, একটা বাচ্চা হয়েছিল, সেই বাচ্চাটার নাম হচ্ছে শকুন্তলা। শকুন্তলার নাম হচ্ছে শকুন্তলা। শকুন্তলা নামটা আসছে ওই বাচ্চাটা রেখে যখন চলে যায় তখন মানে শকুন জাতীয় পাখি এই কি বলে ওই বাচ্চাটাকে দেখে শুনে রেখেছিল, এই জন্য ওখান থেকে আসছে শকুন্তলা। তারপর শকুন্তলার আশ্রয় হয় একটা মণির একটা মণি আছে, সেই মণির বা ঋষি, আপনার ঋষি বলে ভালো বুঝবেন, একজন ঋষির আশ্রয়ে। সেই ঋষির কর্ণমণি, তার নাম আমার যতটা মনে পড়ে কর্ণমণি। তো সেইখানে এই শকুন্তলার সাথে আরও দুইজন বেড়ে ওঠে, আর দুইটা নারী। একজন নাম হচ্ছে প্রিয়ংবদা, আরেকজনের নাম হচ্ছে অনুসোয়া। তারা তিনজন একসাথে বড় হয়ে উঠছে, অনেকটা বড় হয়ে উঠেছে, এবং তারা এই বনের মধ্যে খেলাধুলা করে, হরিণ শাবকের সাথে খেলাধুলা করে, তারপরে হচ্ছে বনের লতা পাতার সাথে খেলাধুলা করে, এবং প্রকৃতির মধ্য দিয়ে তারা অনেক সুন্দর বড় হয়ে উঠেছে। তো ওইদিকে রাজা দুষ্মন্ত, রাজার নাম হচ্ছে দুষ্মন্ত। তো এই রাজা দুষ্মন্ত মৃগয়াতে আসে, অর্থাৎ শিকার করতে আসে। শিকার করতে যখন আসে তখন এই যে তিনটা নারী, অর্থাৎ শকুন্তলা, প্রিয়ংবদা আর হচ্ছে অনুসোয়া, এই তিনটার সাথে দেখা হয়। দেখার হওয়ার পরে দুষ্মন্ত তো একেবারে পাগলের মতো হয়ে যায়। তার প্রাসাদে এত এত নারী আছে, কিন্তু কোনো নারী এই শকুন্তলার মতো বা এদের মতো এত সুন্দর না। তখন সে একটা সংলাপ বলে যে, বুঝিলাম আজ উদ্যানলতা সৌন্দর্য গুণে বনলতার নিকট পরাজিত হলো। এই যে এখানকার যে তিন নারী, এগুলোকে বলা হচ্ছে বনলতা, অর্থাৎ বনের লতা। কাকে বনলতা বলা হচ্ছে? শকুন্তলা, অনুসা এবং প্রিয়ংবদা। আর উদ্যানলতা মানে বাগানের লতা। উদ্যানলতা মানে হচ্ছে রাজা দুষ্মন্তের তার প্রাসাদে যেসব নারী আছে এদেরকে বলা হচ্ছে উদ্যানলতা। তাহলে কি বলছে যে উদ্যানলতা সৌন্দর্য গুণে বনলতার নিকট পরাজিত হইল, অর্থাৎ এই যে শকুন্তলা, অনুসা এদের কাছে পরাজিত হলো। তখন ওই শকুন্তলার সাথে রাজা দুষ্মন্তর কথা হয়, এখানে তারা আশ্রয় গ্রহণ করে এবং বিয়ে হয় এবং তাদের মিলন হয়। মিলন হওয়ার পরে রাজা দুষ্মন্ত সে তার ফিরে যায়, রাজ্যে ফিরে যায় এবং বলে সে এসে শকুন্তলাকে একেবারে রানীর মর্যাদা দিয়ে, সে যথাযোগ্য মর্যাদা দিয়ে গ্রহণ করবে, নিয়ে যাবে। তো যাওয়ার পরে তখন শকুন্তলা এই প্রথম কোনো পুরুষ দেখেছে, এই প্রথম পুরুষ মানে পরপুরুষ দেখেছে, এই প্রথম কোনো পুরুষের সান্নিধ্যে এসেছে, এই প্রথম তার জীবনে প্রথম মিলন সংঘটিত হয়েছে। এখন প্রথম সব কিছু হলে, প্রথম প্রেমে পড়লে বা প্রথম কিছু হলে মানুষ একটা ঘোরের মধ্যে থাকে, একটা অন্যরকম একটা জগতে চলে যায়। তখন সে এই যে রাজা দুষ্মন্ত কখন আসে কি আসে এটার কথা ভাবতে 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 সে একেবারে উঠানে বসে আছে, পা ছড়িয়ে দিয়ে বসে আছে। ওই সময় একটা ঋষি আসে, তার নাম হচ্ছে খ্যাপা, ওর নাম হচ্ছে দুর্বাসা, মেনলি ওর নাম হচ্ছে দুর্বাসা। ওই দুর্বাসা এটা এমন একজন ঋষি, এমন একজন মুনি যে কথায় কথায় অভিশাপ দেয়, কথায় কথায় একদম অল্পতে রাগ ওঠে, অল্পতে সে একেবারে জ্বলে তেলে বেগুনে জ্বলে ওঠে, এরকম হচ্ছে দুর্বাসা। এই জন্য তার নাম হচ্ছে খ্যাপা দুর্বাসা। সবসময় তার তো রাগ ওঠে থাকে, পাগলাটে, এই জন্য তার আগের নাম হচ্ছে খ্যাপা দুর্বাসা। তাহলে এই দুর্বাসা এসে শকুন্তলাকে একটা কি চায় বা বলে, তখন সে শুনে না আর কি, কারণ শকুন্তলা ওই যে দুষ্মন্তের কথা ভাবছিল, আবারও চায়, শুনে না। তখন ওই দুর্বাসা একটা অভিশাপ দেয় যে যার কথা তুই ভাবছিলি, যার কথা তুই ভাবছিস তাকে তুই পাবি না বা সে আসবে না, এরকম একটা অভিশাপ দেয়। এই অভিশাপের কারণে দুষ্মন্ত শকুন্তলার কথা ভুলে যায়। তো শকুন্তলার কথা যদি ভুলে যায়, তখন শকুন্তলা এই দুষ্মন্তের বিরহে যে তার যে অস্থির এবং কষ্টের যে সময়, ওই সময় নিয়ে কিন্তু বই আছে, কিন্তু শকুন্তলা বই আছে।
তো ওই ব্যাপারটা নিয়েই মাইকেল মধুসূদন দত্ত লিখেছেন যে দুষ্মন্তের প্রতি শকুন্তলা, অর্থাৎ এই শকুন্তলা দুষ্মন্তকে চিঠি লিখছে, বলছে যে আপনি কোথায়, আপনাকে আমি পাচ্ছি না, আপনি তাড়াতাড়ি আসেন, আমার এই যৌবন, এই নবযৌবনে আপনি কি মনে করে আমাকে ত্যাগ করলেন, ত্যাজিলা মানে হচ্ছে ত্যাগ করলেন, কী বলে আমাকে ত্যাগ করলেন প্রাণপতি হে স্বামী, আপনি কিভাবে কোথায় গেলেন, তাড়াতাড়ি আসেন, অস্থির, আমি পাগল হয়ে যাচ্ছি, আপনার বিরহ আমি নিতে পারছি না। তো এরকম প্রত্যেকটার এক একটা করে গল্প আছে, প্রত্যেকটা অনেক বড় বড় গল্প আছে। তো সেই বড় বড় গল্প আমি চিন্তা করছি বইয়ে হয়তো দিয়ে দিতে পারি, এখন সব কিছু ওইভাবে বলা সম্ভব না। তো চতুর্দশপদী কবিতা বলে পর আমরা দেখি, চতুর্দশপদী কবিতা হচ্ছে সনেট, এটাকে আমরা বলি সনেট। তো এই সনেটটা তিনি আসলে ওই ফ্রান্সে বসে ইউরোপে গিয়ে তিনি লিখেছিলেন। এর আগে এইসব যত কাব্য আছে, এই যে এর আগে যত কাব্য আছে, তো 1962-63 খ্রিস্টাব্দে তিনি কিন্তু এই ব্যারিস্টারি পড়ার জন্য, অর্থাৎ আইন পড়ার জন্য তিনি কিন্তু ইউরোপে চলে গিয়েছিলেন। ওখানে গিয়ে এবং সপরিবারে চলে গিয়েছিলেন, ওখানে গিয়ে তিনি এই বুঝতে পারলেন যে দেশটাই হচ্ছে আসল এবং তার যে দেশে ফিরে আসা উচিত, এবং ওখানে গিয়ে তিনি কিছু একটা করতে চেয়েছিলেন কিন্তু পারেন নাই, এবং তিনি বুঝতে পেরেছিলেন দেশটাই হলো আসল। তখন তার ওই যে কপোতাক্ষ নদ, অর্থাৎ তার ওই যশোরের অঞ্চল, ওই অঞ্চলের কথা, তার কপোতাক্ষ নদ, এগুলোর কথা মনে পড়ছিল, দেশের কথা মনে পড়ছিল, এবং তিনি একেবারে না খেয়ে অসুস্থ হয়ে মারা যাচ্ছিলেন। তখন তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে চিঠি লিখেছিলেন যে না খেয়ে মারা যাচ্ছে। তখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই ভারতবর্ষ থেকে টাকা পাঠায়, টাকা পাঠানোর পরে মাইকেল মধুসূদন ওখান থেকে এই দেশে আসতে পারছিল। তো ওই সময় তিনি বসে, মানে তিনি যখন ওখানে গিয়েছিলেন তখন তিনি এই সনেটগুলো লিখেছিলেন, এবং তার প্রথম যে সনেট, সেই সনেটের নাম হচ্ছে বঙ্গভাষা। এটা আগে একসময় ইন্টারমিডিয়েট পাঠ্য ছিল, এটা কবি মাতৃভাষা নামে প্রকাশিত হয়েছিল, এবং তার বন্ধু ছিল একজন রাজনারায়ণ, তাকে তিনি এটা প্রথম দিয়েছিলেন, এবং তার বন্ধু পরামর্শ দিয়েছিলেন দেশে ফিরে আসার জন্য। তো এই চতুর্দশপদী কবিতা তিনি কয়টা লিখেছিলেন? 102টা সনেট লিখেছিলেন, এবং তার সনেটগুলোর মধ্যে কি, এই কথা লিখি নাই নাকি, তার সনেটের যে মূল বিষয় হচ্ছে দেশপ্রেম। সনেটের মূল বিষয় হচ্ছে দেশপ্রেম। তাহলে পরীক্ষা যদি আসে যে মাইকেল মধুসূদন দত্তের দেশপ্রেম কোথায় সবচেয়ে বেশি প্রকাশিত হয়েছে, কিংবা চতুর্দশপদী কবিতা কিংবা সনেটের মূল বিষয়টা কি? মূল বিষয় হচ্ছে দেশপ্রেম, অর্থাৎ এই দেশপ্রেম, মাতৃভাষা বাংলার প্রতি তার প্রেম, তার দেশের প্রতি প্রেম, তার ছোটোবেলার যে জায়গা, সে কপোতাক্ষ নদ, তিনি সেখানে গোসল করেছেন, নেমেছেন, সেই কথাগুলো তিনি মনে পড়ছেন। তিনি বাংলার নাটক সম্পর্কিত মাইকেল মধুসূদন দত্তের অবদান অনেক বেশি। তার প্রথম যে নাটকটা আছে সেটা হচ্ছে শর্মিষ্ঠা। তারপর একটা নাচ হচ্ছে পদ্মাবতী, এটা একটা কমেডি, এবং কৃষ্ণকুমারী হচ্ছে তার সবচেয়ে ভালো নাটক, এটা হচ্ছে একটা ট্রাজেডি এবং কমেডি শব্দটা আসলে নাটকে ইউজ হয়। কমেডি মানে হচ্ছে যে নাটকের মধ্যে হাস্যরসাত্মক আছে তাকে বলা হচ্ছে কমেডি, আর হচ্ছে যে নাটকটা হচ্ছে বিয়োগান্তক করুণ তাকে বলা হয় ট্রাজেডি। তাহলে কখনো যদি দেখেন যে কমেডি, তাহলে কমেডি মানে বুঝবেন নাটক, ট্রাজেডি শব্দটা শুনলে ভাববেন যে ট্রাজেডি মানে হচ্ছে নাটক। তো শর্মিষ্ঠা মাইকেল মধুসূদন দত্তের প্রথম প্রকাশিত নাটক শর্মিষ্ঠাটা আমি বলেছি। তো এই নাটকটা বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক হচ্ছে শর্মিষ্ঠা। এবং এই নাটক লেখারও কিন্তু একটা কাহিনী আছে, যে কলকাতার পাইকপাড়ায় রাজাদের অনুরোধে তিনি লিখেছিলেন। তিনি একবার কলকাতাতে গিয়েছেন, কলকাতার ওই সময়ের যে নাটকটা, এগুলো হচ্ছে বিভিন্ন অনুবাদ নাটক ছিল, বিভিন্ন অনুবাদ এবং হাস্যরসাত্মক নাটক। তো এইসব নাটক দেখতে গিয়ে তিনি খুব বিরক্ত হয়েছেন, অনেকটা চ্যালেঞ্জ হিসেবে তিনি নাটক লিখতে বসেছিলেন, এবং চ্যালেঞ্জ হিসেবে নাটক বসতে লিখে তিনি কিন্তু সফল হয়েছেন। তো এটাও পৌরাণিক একটা অনুষঙ্গ। দেবযানী এবং যযাতি উপাখ্যান থেকে তিনি কাহিনীটা নিয়েছেন। তো এবং এটা কালিদাসকে উৎসর্গ করেছেন কিনা বা কোথা থেকে নিয়েছেন, এটা যেতে ইম্পর্টেন্ট হচ্ছে যে বাংলা সাহিত্যে প্রথম সার্থক নাটক, এই কথাটা ইম্পর্টেন্ট, এই কথাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে। পদ্মাবতী নাম শুনে মনে হচ্ছে যে এটা মনে হয় আমাদের দেশের কোনো ঘটনা, মানে ভারতবর্ষের কোনো ঘটনা পদ্মাবতী। তো পদ্মাবতী ভারতবর্ষের আসলে ঘটনা না, এটা একটা গ্রিকের একটা ব্যাপার, গ্রিক কাহিনী থেকে, গ্রিক পুরাণ থেকে নেওয়া হয়েছে। দ্য অ্যাপল অফ ডিসকোর্ড, অর্থাৎ বিবাদের বিষয়, এটা একটা কিন্তু ইডিয়ম, কিন্তু এইখান থেকে এটা কিন্তু নেওয়া হয়েছে। অর্থাৎ এই নাম শুনে
নাম শুনে আমাদের ভারতবর্ষের উপাদান মনে হলো, এটা ভারতবর্ষের উপাদান না, এবং এইটা একটা কমিটি, এবং বাংলাদেশের প্রথম সার্থক কমিটি, পরীক্ষা যদি আসে যে বাংলাদেশের প্রথম সার্থক কমিটিকে পদ্মাবতী। পদ্মাবতী কী নিয়ে লেখা? পদ্মাবতী হচ্ছে গ্রিক যে পুরাণ আছে সে গ্রিক পুরাণ নিয়ে লেখা, এই কথাটা ইম্পর্টেন্ট। আর এই পদ্মাবতী দ্বিতীয় অঙ্কের দ্বিতীয় গর্ভাঙ্কে তিনি কী করেছিলেন? অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ করেছিলেন, এটা আগে একবার বলা হয়েছে। কৃষ্ণকুমারী, কৃষ্ণকুমারী এটার মধ্যে একটা পৌরাণিক একটা ব্যাপার আছে, এবং সাথে হচ্ছে ইতিহাসের একটা ব্যাপার আছে। তো এখানে কৃষ্ণকুমারী, মদনিকা, ভীমসিং এরা হচ্ছে বিলাসবতী, এরা হচ্ছে প্রধান চরিত্র। হ্যাঁ, তো এই চরিত্রটা দেখেন, এটা আবার কোন জায়গা থেকে নেওয়া হয়েছে? যে উইলিয়াম টডের রাজস্থান গ্রন্থ থেকে এই নাটকের কাহিনীটা নেওয়া হয়েছে। এই কথাটা পরীক্ষা অবশ্য এখন পর্যন্ত আসে নাই। এখান থেকে মেনলি যেটা আসে যে বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্র্যাজেডি হচ্ছে কৃষ্ণকুমারী। ট্র্যাজেডি মানে হচ্ছে যে নাটকের মধ্যে বিয়োগান্তক ব্যাপার আছে, সেটাকে আমরা ট্র্যাজেডি বলছি। এখান থেকে ব্যাপারটা আসবে মাইকেল মধুসূদন দত্ত প্রহসন। প্রহসন কী জিনিস? প্রহসন এবং কমেডির মধ্যে পার্থক্যটা কি? প্রহসনটা হচ্ছে কোনো একটা ঘটনাকে উদ্দেশ্য করে যখন হাস্যরসাত্মকভাবে কোনো জিনিস উপস্থাপন করা হবে নাটক আকারে, ওটাকে বলা হচ্ছে প্রহসন, ব্যাপক হাস্যরসাত্মকভাবে প্রহসন। কিন্তু কমেডি যেটা আছে, কমেডিটা একটা পূর্ণাঙ্গ নাটক, এটার মধ্যে হাসি থাকে, কিছু কখনো ট্র্যাজিক কমেডি থাকে, মানে অনেক ক্ষেত্রে একটু কষ্টও থাকে, মানে পূর্ণাঙ্গ নাটক। কিন্তু ওই যে প্রহসন যেটা আছে, এটা পুরাই একটা হেয়ালি, এটা পুরাই একটা হাস্যরসাত্মক, এবং এটার একটা উদ্দেশ্য থাকে যে আজকে এমন একটা ঘটনা, এই যে এই মানে ধরেন বহুবিবাহ, বা কিংবা ধরেন হচ্ছে কোনো একটা লাম্পট্য, কিংবা ইয়ং বেঙ্গল, কিংবা কোনো একটা জমিদারের শ্রেণীর চরিত্র, কোনো একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে যখন মঞ্চে তুলে ধরা হয় হাস্যরসাত্মকভাবে, তাকে বলা হচ্ছে প্রহসন। অনেকটা আপনারা যে ইত্যাদি দেখেন, ইত্যাদিতে দেখবেন যে হানিফ সংকেতের ছোট্ট ছোট্ট যে নাটিকাগুলো দেয় উদ্দেশ্যমূলক, ওইগুলোকে আমরা কি বলতে পারি? প্রহসন বলতে পারি। আর এমনি পূর্ণাঙ্গ নাটকের মধ্যে যখন মানে কমেডি মুভি থাকে অনেক, দেখেন না, ওইগুলো হচ্ছে কমেডি মুভি। তো বুড়ো শালিকের ঘাড়েরও, তো এই বুড়ো শালিকের ঘাড়েরও এটা আমি নাটক করেছিলাম, এটা 2009 সালে। 2009 সালে আমরা নাটক করেছিলাম। এটা যখন আমরা রিহার্সাল করি, সম্ভবত 25 ফেব্রুয়ারি, তখন ওই যে বিডিআর বিদ্রোহ, ওই দিন বিডিআর বিদ্রোহ হচ্ছিল। আমার ফ্রেন্ড ছিল জান্নাত একটু দেরি করে আসছে রিহার্সালে, সে এসে বলতেছিল যে খুব ঝামেলা হচ্ছে ঢাকায় খুব ঝামেলা হচ্ছে, টিভিতে দেখাচ্ছে, বলছে খুবই ঝামেলা হচ্ছে, ওখানে কী জানি হচ্ছে। ও এসে প্রথম আমাদের খবরটা দিয়েছিল, আমার এটা ব্যাপারটা এখনও মনে পড়ে। ও তখন আমরা এই বুড়ো শালিকের ঘাড়েরও নাটকের রিহার্সাল করছিলাম। এখানে বুড়ো শালিক বলতে বোঝাচ্ছে জমিদার, মানে ওই সময়ে অর্থাৎ মাইকেলের সময়ে কিছু হিন্দু জমিদার ছিল যারা অনেক জাতপাতের কথা বলতো, কিন্তু আবার চরিত্র হিসেবে খুব খারাপ ছিল আর কি। মানে হিন্দু তারা হচ্ছে নিম্নবর্ণের হিন্দুদের দেখতে পাচ্ছে না, মুসলিমদের দেখতে পাচ্ছে না, কিন্তু আবার কোনো একটা মুসলিম নারীর সাথে মিলিত হওয়া বা কোনো মুসলিম নারীর সাথে তার আমার সঙ্গমে যাওয়া, এটাকে তা সে আবার পজিটিভ, মানে এতে আবার তার জাত যাচ্ছে না আর কি। তাহলে এই যে হিন্দু জমিদারদের যে ভণ্ডামি, তাদের যে লাম্পট্য, এই বিষয়টা নিয়ে বুড়ো শালিকের ঘাড়েরও নাটকটা করা হয়েছে। এটার যে মেন চরিত্র তার নাম হচ্ছে ভক্তপ্রসাদ। তো ওই যে চরিত্রটা হচ্ছে ভণ্ড জমিদার, তার নাম হচ্ছে ভক্তপ্রসাদ। তো আমি ভক্তপ্রসাদ চরিত্রে অভিনয় করেছিলাম। এটা লাস্ট মুহূর্তে দেখা যাচ্ছে যে হানিফ নামের চরিত্র আসছে মুসলমান, তো সেই হানিফের বউ হচ্ছে ফতি, মানে ফাতেমা। তো ওই হানিফের বউ অর্থাৎ ভক্তপ্রসাদ তো হচ্ছে হিন্দু, সে মুসলিম, হানিফের বউ ফতি। এই ফতিকে দেখে সে অনেক কৌশলে ফতিকে পেতে চায় আর কি। তখন ওই হানিফ শেষ পর্যন্ত এই ভক্তপ্রসাদকে প্রচুর মাইট দেয় আর কি, হানিফ সহ অনেকেই। তো এই নাটকটা যখন আমরা করি তখন আমার বন্ধুরা, শরীফ বিশেষ করে, শরীফ ছিল হানিফ, তো শরীফ কিন্তু আমাকে মারতো, মানে এই সুযোগে আমাকে মারতো আর কি। আমি ব্যাপক ব্যথাও পেতাম, অনেক সময় রাগারাগিও করতাম। আর একে কি বলে সভ্যতা, এটা হচ্ছে ওই যে ইয়ং বেঙ্গলরা, এটা 8 হবে। তো মাইকেল মধুসূদন দত্তর সময়, ওই সময় ইয়ং বেঙ্গলরা আমরা জানি যে ডিরেজিও তার নেতৃত্বে কিছু ছিল,
হিন্দু যুবক ছিল, যারা হচ্ছে হিন্দু ধর্মের জাতপাতের ব্যাপারটা তারা করতেন না, কি বলে মানতেন না। তারা ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়েছিলেন এবং ওই যে গরুর মাংস, শুকুরের মাংস খাওয়া, মদ্যপান করা, এইগুলোকে তারা দোষের মনে করতেন না এবং তারা অনেকটা উশৃঙ্খল জীবনযাপন করতেন। তো এই যে মদ্যপান করা কিংবা উশৃঙ্খলপনা করা বা এইগুলি করা, মানে সভ্যতা কি একেই কি বলে সভ্যতা? মানে এটাই কি সভ্যতা? মানে আমরা নতুন সভ্যতা নিয়ে আসছি কিংবা আমরা খুব আধুনিক হয়ে গেছি, এই জন্য আমাদেরকে একদম ধর্মকর্ম বা ধর্মটাকে ছেড়ে গিয়ে এটা প্রকাশ্যে গিয়ে এটার বিরুদ্ধে যেতে হবে, মদ্যপান করতে হবে, কাউকে মানা যাবে না, কিছু করা যাবে না, এইগুলো তো আসলে সভ্যতা না। এই জন্য তিনি লিখেছিলেন একে কি বলে সভ্যতা, এটা একটা চিহ্ন আছে, বিষয় কি বলে প্রশ্নবোধক চিহ্ন আছে, একে কি বলে সভ্যতা। তো এটাও আমরা অভিনয় করেছিলাম, একে কি বলে সভ্যতা। তো এই বুড়ো শালিকের গাড়েরও এটা নিয়ে এখানে যে মোটামুটি যে কথাগুলো বলেছিলাম এগুলো এখানে দেওয়া আছে। আসল সত্য কি সভ্যতা বলেছি যে কলকাতার 90 ইংরেজি শিক্ষিত, ইংরেজি শিক্ষায় 90 যেসব শিক্ষিত ছিল তাদের উশৃঙ্খলতার ব্যাপারটা আছে, বিশেষ করে ইয়ং বেঙ্গলদের কথা বলা আছে। তিনি সম্পাদকও ছিলেন, তিনি ইংরেজি পত্রিকার সম্পাদক ছিলেন, দেখেন ইউরেশিয়ান, তারপর মাদ্রাস হিন্দু পত্রিকার সম্পাদক ছিলেন, তারপর হচ্ছে মাদ্রাস স্পেকটেটর পত্রিকাতে সহকারী সম্পাদক ছিলেন। এই কথাগুলো ইম্পর্টেন্ট দেখেন। এবং তার ইংরেজি কাব্য হচ্ছে ক্যাপ্টিভ লেডি, আমরা জানি। এবং এই কাব্যটা লেখার পরে কিন্তু তিনি একজন ইংরেজ ভদ্রলোককে দেখিয়েছিলেন এবং সেই ভদ্রলোক কিন্তু তাকে উৎসাহ দেয় নাই। এবং তিনি ছদ্মনামে লিখতেন, টিমোথি পেন পোয়েম ছদ্মনামে লিখতেন, এই কথাটা এখানে কিন্তু করে দেওয়া আছে। এবং তার একটা ইংরেজি কাব্য তিনি কিন্তু মাদ্রাজে বসে তখন তিনি লেখেন, দ্য ভিশন অফ দ্য পাস্ট। এবং একটা জিনিস এখানে একটা কনফিউশন আছে, কনফিউশনটা হচ্ছে যে ক্যাপটিভ লেডি এটা হচ্ছে মাইকেল মধুসূদনের প্রথম কাব্য। তো পরীক্ষা যদি কখনো প্রশ্ন আসে যে মাইকেল মধুসূদনের প্রথম কাব্য কোনটা, প্রথম কাব্য হচ্ছে ক্যাপটিভ লেডি। ক্যাপটিভ লেডি মানে হচ্ছে বন্দি নারী আর কি। তো এই ক্যাপটিভ লেডি, কিন্তু যদি বলা হয় যে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম গ্রন্থ হচ্ছে শর্মিষ্ঠা নাটক। শর্মিষ্ঠা নাটক যেটা হচ্ছে 59 প্রকাশিত হয়েছিল, 1859 প্রকাশিত হয়েছিল। তো ক্যাপটিভ লেডি, তাহলে আমরা যদি পরীক্ষায় প্রশ্ন আসে মাইকেল মধুসূদনের প্রথম কাব্য কোনটা, তাহলে ক্যাপটিভ লেডি। আর বাংলা ভাষায় প্রথম গ্রন্থ কোনটা? বাংলা ভাষায় প্রথম গ্রন্থ হচ্ছে শর্মিষ্ঠা। আর হচ্ছে ওভারঅল যদি বলি যে মাইকেল মধুসূদন প্রথম গ্রন্থ, তাহলে হবে ক্যাপটিভ লেডি। ঠিক আছে। তার বিখ্যাত কিছু উক্তি আছে, বঙ্গভাষাতে তিনি বলেছিলেন, হে বঙ্গ ভাণ্ডারিত বা বিবিধ রতন, তার সবে অভূত আমি অবহেলা করি। এটা আপনারা জানেন। জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা হবে, এটা জন্মভূমির প্রতি তার একটা কবিতা আছে, খণ্ড কবিতা, মানে গীতি কবিতা। ওই গীতি কবিতায় তিনি বলেছেন সতত হে নদ তুমি পরম মনে, এটা তার কপোতাক্ষ নদ কবিতার একটা বিখ্যাত লাইন। তারপর হচ্ছে ওই রসাল ও স্বর্ণলতিকা নামে, আমরা এটা ক্লাস 7-এ যখন আমরা পড়ি তখন এই কবিতাটা আমরা পড়েছিলাম। সেখানে তিনি এই লাইনগুলো বলেছেন যে উর্বশীর যদি তুমি কুল মনে ধনে, করিও না ঘৃণা তব নিচ শিরজনে, মানে এই নিচ শিরজনে যে ঘৃণা করা যাবে না, এটা তিনি যে রসাল এবং স্বর্ণলতিকা এই দুইটার রূপকে কিন্তু বুঝিয়েছিলেন। তারপরে হচ্ছে আমাদের লিখিত পরীক্ষা কি প্রশ্ন আসতে পারে। লিখিত পরীক্ষা এখান থেকে যে প্রশ্ন সবচেয়ে বেশি আসে সেটা হচ্ছে মেঘনাদ বধ কাব্যের আধুনিকতা। মেঘনাদ বধ কাব্যের আধুনিকতার কি জিনিস, সেটা হচ্ছে প্রথমে আমরা এমন একটা লাইন দিব যে জন্মভূমি রক্ষা হয়তো কে ডরে মরিতে, যে ডরে ভীরুষি মুড়ো শতদিক তারে। এখান থেকে আমি লিখে দিয়েছি, আপনারা জাস্ট দেখুন মুখস্থ করবেন। তারপরে এখানে আধুনিকতার যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যের কথাগুলো বলবেন। এবং এই সবগুলো বৈশিষ্ট্য হচ্ছে এই মানদণ্ডে মেঘনাদ বধ কাব্য, এই সবগুলো মেঘনাদ বধ কাব্যের মধ্যে দেখা যায়। বিশেষ করে কোন চরিত্রের মধ্যে? রাবণ চরিত্রের মধ্যে। কোন চরিত্র? রাবণ চরিত্রের মধ্যেই সকল বৈশিষ্ট্য দেখা যায়। রাবণ, তারপর হচ্ছে মেঘনাদ, মিলে হচ্ছে 3টা, রাবণ, মেঘনাদ আর হচ্ছে প্রমীলা। রাবণ, মেঘনাদ হচ্ছে প্রমীলা, এই চরিত্রের মধ্যে দেখা যাচ্ছে যে নারীর প্রতি শ্রদ্ধা, নারী মুক্তি, নারী স্বাধীনতা দেখেন প্রমীলা। বিচ্ছিন্নতাবাদ, ব্যক্তির মনস্তাত্ত্বিকতা, এই মনস্তাত্ত্বিকতার ব্যাপারটা কার মধ্যে আছে? রাবণের মধ্যে আছে। তারপরে হচ্ছে মুক্ত বুদ্ধি, যুক্তবাদী ব্যাপারটা রাবণের মধ্যে আছে, ব্যক্তি স্বাতন্ত্র্য রাবণের মধ্যে আছে, দেশপ্রেম, জাতীয়তা আছে, মানবতাবাদও রাবণের মধ্যে, মেঘনাদের মধ্যে, এদের মধ্যে আছে। তারপরে এই যে বললাম যে এইসব ব্যাপারগুলো দেখেন, এখানে একটা লাস্ট সিদ্ধান্ত আছে যে এই সবগুলো ঘটনা হচ্ছে পৌরাণিক। সবগুলো পৌরাণিক ব্যাপার হলেও কিন্তু এদের যে ডুইং, মানে এরা যে কাজগুলো করছে এবং এদের যে সাফারিং, এটা হবে এন্ড কিন্তু, হ্যাঁ, বা তাদের যে ডুইং এবং সাফারিংস, অর্থাৎ তাদের এই যে সাফার করছে, যে কষ্ট, দুঃখ, বেদনা বা ডুইং, তাদের যে কর্মকাণ্ড, এগুলো কিন্তু কোনো দেবতার কর্মকাণ্ড না, এগুলো কোনো পৌরাণিক চরিত্রের কর্মকাণ্ড। এটি টোটালি আর হচ্ছে কি মানুষের মতো আচরণ করছে। কে মানুষের মতো আচরণ করছে? মানুষের মতো আচরণ করছে হচ্ছে রাবণ,
অর্থাৎ ওই রাক্ষসরা রাবণের মতো বা ওই ওই ইরা রাক্ষস কিংবা দেবদেবীরা মানুষের মতো আচরণ করছে। ঠিক আছে? মানে কোথায় বাংলা ইংরেজি ই না করলে, উল্লেখ না থাকলে, যে যদি এরকম বলে যে মাইকেল মধুসূদনের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি, অপশনে ক্যাপটিভ লেডি থাকলে অবশ্যই ক্যাপটিভ লেডি দেবেন। যদি পরীক্ষায় এভাবে আসে মাইকেল মধুসূদন দত্তের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটা, অবশ্যই ক্যাপটিভ লেডি, যদি অপশনে থাকে। আর অপশন যদি না থাকে তাহলে সেখানে কি থাকবে, শর্মিষ্ঠা থাকবে। আবার যেরকম বলে দেওয়া যায় যে বাংলা ভাষায় প্রকাশিত তার প্রথম গ্রন্থ কোনটা, তাহলে উত্তর হবে, তখন অপশনে ক্যাপটিভ লেডি থাকলেও শর্মিষ্ঠা উত্তর হবে। যারা লাইভ এমসিকিউতে আমার এই ক্লাসটা করেছেন তারা দু একজন বলেছেন মনে হয় যে লাইভ এমসির ক্লাসটা বেশি বেশি বুঝতে পেরেছিলেন। এটার কারণ হতে পারে যে লাইভ এমসিকিউর ক্লাসটাতে ওই কাহিনীগুলো বলেছিলাম ওইভাবেই নেওয়া হয়েছিল। তো আর আজকের যে ব্যাপারটা যে কাহিনী আমি বলবো এরকম প্রস্তুতি বা এরকম মানসিক প্রস্তুতি বা সময় ছিল না। তো যে কারণে আপনারা যদি চান তাহলে এটা, আপনারা চান না এটা আমি অবশ্যই বইয়ের মধ্যে এই কাহিনীগুলো অ্যাড করে দেব। কাহিনীগুলো এত বড়, নামগুলো কঠিন। পত্রকাব্যে 11টার মধ্যে 11টা কাহিনী আছে, প্রত্যেকটার মধ্যে একটা একটা করে কাহিনী আছে। মেঘনাদ বধ এটার মধ্যে কাহিনী আছে, সবগুলোর মধ্যে কাহিনী ছাড়া একটাও নেই। তো সবগুলো কাহিনী দিলে অনেক বড় হয়ে যায়, ব্যাপক হয়ে যায়, বিশাল হয়ে যায়। প্রথম কাব্য বা গ্রন্থ ক্যাপটিভ লেডি, বাংলা প্রথম গ্রন্থ শর্মিষ্ঠা। হ্যাঁ, বাংলা প্রথম বাংলা কাব্য তিলোত্তমা কাব্য। হ্যাঁ, ভেরি গুড। এই তো রবি দেবনাথ বুঝতে পেরেছেন। তার প্রথম কাব্য তিলোত্তমা, বা প্রথম গ্রন্থের কথা যদি বলি শর্মিষ্ঠা, বা প্রথম নাটকের কথা বলবো শর্মিষ্ঠা। আর কিন্তু প্রথম কাব্যর কথা বললে বা প্রথম গ্রন্থের কথা বললে ক্যাপটিভ লেডি, যদি কোনো ভাষার কথা উল্লেখ না থাকে। অথবা এইভাবে পরীক্ষার প্রশ্ন আসতে পারে তিনি প্রথম কাব্যটি কোন ভাষায় লিখেছেন, ইংরেজি ভাষায় লিখেছেন, এরকমভাবে যে প্রশ্ন করুক। হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, এটাকে এখন বলা হয় বঙ্গ ভাণ্ডারে সব ভাণ্ডারে তব বিবিধ মদন। হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ মদন, এটা এখন একটু ট্রল করা হয় এইভাবে আর কি। হ্যাঁ, বাঙালিকে ভাণ্ডারে তব বিবিধ মদন। শ্যামলী যে কথা বলেছে বাড়ি স্যার অবশ্য ওই যে এই লাইনটা সবচেয়ে বেশি বলে, আমাদের সময় সবচেয়ে বেশি বলতেন যে ওই জন্মভূমি রক্ষা হতো কে ডরে মরিতে, যে ডরে ভীরো মোরো শতধিক তারে, কাপড় ভীরো মোরো শতধিক তারে। এই লাইনটা বাড়ি স্যার সবচেয়ে বেশি বলতেন। আজকের ক্লাস নিয়ে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা, কিংবা ক্লাসটা বুঝতে পেরেছেন কিনা, মাইকেল মধুসূদন দত্ত থেকে প্রশ্ন আসতে পারবেন কিনা সবাই? আর গতদিন যে ক্লাস নিয়েছিলাম বিসর্গ সন্ধি, আপনাদের কমেন্ট ওইভাবে পড়া হয় না। বিসর্গ সন্ধি ওই ক্লাসটা কি আপনারা করেছিলেন সবাই? বিসর্গ সন্ধি গতদিনের ক্লাস। আচ্ছা, অনেকের মানে বলছেন যে আপেল অফ ডিসকর্ডের কাহিনীটা সংক্ষেপে বলুন। আপেল অফ ডিসকর্ডের কাহিনীটা আমার জানা নেই, অনেকগুলো কাহিনী আমার জানা বলতে একটা সময় পড়েছি কিন্তু এটার মনে নেই। মানে এরকম ছোট ছোট অনেক কাহিনী থাকে, বিশেষ করে রামায়ণ মহাভারত ধরেন আপনি একবার দুইবার তিনবার পড়েছেন, তারপর আপনার কাহিনী মনে থাকবে না। শত শত কাহিনী, শত শত উপকাহিনী, এত এত চরিত্র, বিশাল বড়, মানে কোনটার কাহিনী যে কোনটার মধ্যে ঢুকেছে রীতিমতো একটা সাধনার ব্যাপার এইসব ছোট ছোট কাহিনীগুলো মনে রাখা। তো যে কারণে পড়েছি সবই বা সবই ছিল। হুট করে যদি ধরেন যে এমন একটা এই চরিত্রটা নাকি আমাদের যখন ম্যাডাম পড়াতেন
আমাদের একজন ম্যাডাম ছিলেন, পড়াতেন, তিনি রামায়ণের ভালোই দখল ওনার, রামায়ণ মহাভারতে। তো হুট করে একটা চরিত্র আসে, চরিত্রের কাহিনীটা জানি কি, কারণ অনেক ছোট ছোট ডাল, মনে করেন এটা একটা গাছ। এখন মহাভারতে দেখবেন এখানে একটা কাহিনী, এখানে একটা কাহিনী, এখানে অসংখ্য ছোট ছোট কাহিনী বেরোয়েছে, অসংখ্য ছোট ছোট কাহিনী। তো ওই সব ছোট ছোট কাহিনী মনে রাখা অনেক কঠিন। তো ম্যাডাম বলতেন, আচ্ছা এটার কাহিনী জানি কি, মানে যাদেরকে বেশি যারা বেশি জানতো আর কি, আমরা যে কয়েকজন, এটা এটা জানি কোন চরিত্র, এটা কোন কাহিনীটা জানি কি, ম্যাডাম এটা ছিল, ও আচ্ছা এটা এরকম। তো যে কারণে হুট করে অনেক সময় কাহিনীটা ঠিকঠাক কাহিনী বা এটা মনে করা অনেক ক্ষেত্রে অসম্ভব হয়ে যায়। হ্যাঁ, তো রামায়ণ মহাভারতের রামায়ণের কাহিনীটা আমি ইয়াতে দিয়ে দিব, বইয়ের মধ্যে দিয়ে দিব, এটা লেখা হয়ে গেছে। তো রামায়ণের এত ব্যাপক এবং বিশাল কাহিনী, এত এত চরিত্র মহাভারতের, রামায়ণ তো দিয়েছি, মহাভারতের কথা বলছি, এত ব্যাপক এবং বিশাল, মানে অবাক করার মতো। ছোটদের রামায়ণ নামে একটা বই আছে, চাইলে ওই বইটা পড়া যেতে পারে, কিন্তু ওই বই পড়লে দেখা গেছে যে খুব বেশি মনে থাকে না, মানে মেন কথাটাই, মানে মেন ব্যাপারটাই মনে থাকে, যে পঞ্চপাণ্ডবের কথা মনে থাকে, এবং মানে দুই পক্ষের যুদ্ধ, কে কি প্রধান যে ধরেন 15-20টা চরিত্র আছে, এই 15-20টা চরিত্রের কথা মনে থাকে, বাকি আরও অনেক ছোট 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 বিভিন্ন ঘটনা রয়েছে। আপেল অফ ডিসকর্ড, এটা তো হচ্ছে গ্রিক কাহিনী। এই গ্রিক কাহিনীটা যে কোন কাহিনীটা, এটা আমার এই মুহূর্তে মনে করতে পারছি না যে আপেল অফ ডিসকর্ড কোনটা নিয়ে ছিল। এটা মানে জেনে জানাতে হবে আর কি, কি সোহানাকে, হ্যাঁ এটাকে জেনে জানাতে হবে। আচ্ছা, আমার মনে হয় আপনাদের আর কিছু জানার আছে কিনা, বা আর কিছু বিসর্গ সন্ধে আমার মনে হয় বুঝতে পেরেছিলেন, কারণ ওইভাবে আপনাদেরকে আমি জিজ্ঞেস করতে পারি নাই, ক্লাসটা সবার জন্য উন্মুক্ত ছিল এই জন্য। ঠিক আছে, তাহলে আমরা ক্লাস শেষ করব, ক্লাস শেষ করি। আর বইটা যেন আমি আনতে পারি, বইয়ের মধ্যে যত সম্ভব যতটা বেশি কাহিনী দেওয়া যায় চেষ্টা করবো কাহিনী দিতে। মেন মেন যে উপন্যাস আছে, গল্প আছে, বা যেগুলো আছে এগুলো কাহিনী দেওয়া যায় কতটুকু চেষ্টা করব। হ্যাঁ, তো আজকের মতো ক্লাস শেষ করব। আর লাইভ এমসিকিউ ক্লাস করে আজকের ক্লাস যিনি করেছিলেন তিনি কি এখন আছেন? কি জানি প্রশ্ন করেছিলেন? শেখ ইমরান হোসেন, শেখ ইমরান হোসেন কি আছেন? শেখ ইমরান আছেন আপনি? হ্যাঁ, লিখিত অংশ এখান থেকে প্রশ্ন আসবে। লিখিত অংশ এখান থেকে আমার প্রশ্ন আসতে পারে কি, দুইটা প্রশ্ন আসতে পারে। এক কথা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত কি মেঘনাদ বধ কাব্যের আধুনিকতা বা মেঘনাদ বধ কাব্যের পরিচয় দিন, কিংবা বীরাঙ্গনা কাব্যের আধুনিকতা কিংবা বীরাঙ্গনা কাব্যের পরিচয় দিন, আসলে এখান থেকে আসবে প্রশ্ন। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। সবাইকে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা জানিয়ে শেষ করছি। হ্যাঁ, ভালো থাকবেন।